দর্শক, আপনাদের স্বাগতম। গণতন্ত্র, গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিটোল টাটা ৩ গতে। আজ আমরা সাইবার অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করব ২ পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা হলেন বিসিসি লিভারেজিং আইসিটি প্রজেক্টের আইটি স্পেশালিস্ট মাহফুজুল ইসলাম শামীম এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তামজিদ রহমান লিও। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমেই জনাব শামীম, আপনার কাছে জানতে চাবো কি কি ধরনের সাইবার ক্রাইম আমরা এখন দেখতে পাই আমাদের দেশে? ধন্যবাদ হুদা ভাই। মূলত তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনেকগুলো থ্রেটও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আর এই সবগুলোকে মিলেই আমরা সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম বলছি। আমরা যেটি বলছি যে যন্ত্রের তো যন্ত্রণা আছে, প্রযুক্তির প্রবঞ্চনাও আছে। তো এই মিলিয়ে আমরা যদি দেখি যে আমাদের যন্ত্রণা এবং প্রবঞ্চনা এগুলোর সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে, অনেক বেশি হচ্ছে। সে প্রেক্ষিতে আমরা যদি ইন্টারন্যাশনাল স্টাডিটি দেখি তাহলে আমরা দেখব মূলত 4 রকমের থ্রেট গ্লোবালি আমরা অনুভব করছি, এমনকি বাংলাদেশেও। প্রথমটি হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে কিছু ক্রাইম সংঘটিত হচ্ছে সাইবারে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিভিন্ন সংগঠন, জাতিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে ক্রাইম সংঘটিত হচ্ছে। তৃতীয়ত মানুষের সম্পত্তির বিরুদ্ধে ক্রাইমটি সংঘটিত হচ্ছে, সম্পত্তি দখল করবার জন্য কিংবা অপহরণ করবার জন্য সম্পত্তি। এবং চতুর্থত যেটি হচ্ছে যে মূলত আমাদের সামাজিকভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করবার জন্য। এই 4 রকমের থ্রেট আমরা এই মুহূর্তে গ্লোবালি উপলব্ধি করছি। আর বাংলাদেশের যদি কথাটি ধরেন, এই রেশিওটি এখন পর্যন্ত যেটি দাঁড়িয়েছে, প্রায় 85% মানুষ ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। আর সম্পত্তির থ্রেট এর মধ্যে সবচেয়ে কম এখন পর্যন্ত বাংলাদেশে, মাত্র 2% মানুষ আপনার এই সাইবার হামলার মুখোমুখি হচ্ছেন মূলত সম্পত্তির দিক থেকে। আমরা দিনে দিনে আমাদের সকল পেমেন্ট সিস্টেম, সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো তৈরি হচ্ছে, এবং একই সাথে আমরা যত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ব লেনদেনের ক্ষেত্রে, আমাদের এই ঝুঁকির মাত্রাটি আরও বেড়ে যাবে। অর্থাৎ আমাদের প্রপার্টির যে থ্রেটটি আমরা বলছি, এটি 2% থেকে এটি হয়তো আস্তে আস্তে ব্যক্তিগত জায়গাটিকে দখল করে ফেলবে, এবং তখনই আসলে আমরা সচেতন হয়ে উঠব অনেক বেশি। এখনও এটি শুরুর পর্যায়ে আছে আক্রমণগুলো। মূলত যেটি হচ্ছে, আমরা নানাভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিকে সমাজে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করছি। কখনো কখনো আমরা যে ট্রেন্ডটি লক্ষ্য করছি সেটি হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়েবসাইটগুলো হ্যাকিং করা হচ্ছে। কখনো কখনো এটি যে শুধু বাংলাদেশে তা নয়, গ্লোবালি অনেক বড় বড় প্রতিষ্ঠানেরও ওয়েবসাইটগুলো হ্যাকিং করা হচ্ছে। সেটির এক রকমের প্রাতিষ্ঠানিক আমরা হ্যাকিং বলছি সেটিকে, অথবা আপনি আক্রমণ বলতে পারেন। তৃতীয়ত সামাজিক অনেকগুলো, প্রত্যেক দেশেরই সভ্যতার বিকাশের সাথে সাথে অনেকগুলো ভ্যালুজ ছিল, সেই ভ্যালুজগুলো আস্তে আস্তে ভেঙে দেয়া হচ্ছে। সেই ভ্যালুজ ভাঙা মানেই যে বিষয়টি খারাপ তা বলছি না আমরা, কিন্তু আমরা বলছি যে এগিয়ে যাবার জন্য, মানুষের মানবিক জীবনযাত্রার জন্য সেটি ক্ষতিকর। সে কারণে এটিকেও আমরা সামাজিক থ্রেট হিসেবে বিবেচনা করছি। তো এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশ পার্সপেক্টিভে আসি, তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক রকমের পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ আমাদের দেখা গেছে যে 85% 2014 রিপোর্ট অনুযায়ী 85% মানুষকে ব্যক্তিগতভাবে তাদের বিভিন্ন রকমের অসামাজিকীকরণ যেটার মাধ্যমে হয়, অর্থাৎ ধরুন আপনার কারো একটি কোনো পর্ণ দৃশ্য, কোনোভাবে হয়তো সেটি ব্যক্তিগত সম্পর্কের দৃশ্য, কোনো কারণে ভবিষ্যতের জন্য চাঁদা দাবি করে, অথবা তাকে আরও বেশি অপমানিত, সেটি কাট অফ হওয়ার পরে সেই সম্পর্কটি তাকে সামাজিকভাবে হেয় করবার জন্য ব্যক্তিগত আক্রমণটি বেড়ে গেছে। এটি খুব ভয়াবহভাবে ধারণ করেছে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে। জনাব লিও, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ক্রাইমটা যেটা উনি বললেন যে হেয় করার জন্য যেসব ব্যবহার করা হয় ইয়েতে, আমাদের রেটটা কীরকম, মানে আমরা কোন পর্যায়ে আছি? খুব বেশি নাকি কম? ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি এই সাইবার ক্রিমিনালদের হাতের শিকার হই 2012 সালের দিক থেকে। তখন থেকেই এই বাইরের দেশের থেকে আমাদের দেশে আক্রমণগুলো বলেন, বিভিন্ন তথ্য চুরি সরকারের, এছাড়া আপনার এই ওয়েবসাইটে হামলা, কাউকে ব্যক্তিগতভাবে হামলা সাইবার স্পেসের মাধ্যমে, তখন থেকেই শুরু। মূলত সকলের নজরে আসে 2012 সালের দিকে। এরপর থেকে এটা বাড়তে 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 এখন আমি বলবো অনেক বেশি হারে বেড়ে গেছে এটা। আমাদের যে অর্গানাইজেশনগুলি আছে, সরকারি অর্গানাইজেশন, এগুলি কতটুকু সিকিউর?
সরকারি অর্গানাইজেশনগুলোর মানে ওদের ওয়েবসাইটের কথা website, বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ওদের ডাটা ইয়েগুলি। সরকারি ওয়েবসাইটগুলো যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো যথেষ্ট সিকিউরিটি সম্পন্ন। আর এছাড়া বাদবাকি যে সরকার আইন করেছে সব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট করতে হবে, এই নর্মাল ওয়েবসাইটগুলো যথেষ্ট দুর্বল, অনেক বেশি পরিমাণ দুর্বল। এই দুর্বলতা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে, তারা ডেভেলপ করছে, তারা নতুন নতুন ডেভেলপার নিয়ে আসছে, তারা সিকিউরিটি স্পেশালিস্টদের হেল্প নিচ্ছে এগুলো রিকভার করার জন্য। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। নামটা বলবেন আপনার, তারপর প্রশ্নটা করবেন। আমি মামুনুর রশিদ, চাকরিজীবী, একটা প্রাইভেট অর্গানাইজেশন আছি ব্র্যাক ব্যাংকে। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা প্রাথমিক স্টেজে আমরা ফেসবুক আইডিটা বেশি ইউজ করি, প্লাস পাশাপাশি ইমেল আইডি, জিমেইল, এবং আমরা কিছু কিছু শ্রেণীর পেশাজীবী স্টুডেন্ট অথবা যারা আছি এরা ব্লগেও কিছু লিখি। তো আমাদের এই যে ফেসবুক আইডি প্লাস আপনার জিমেইল বা ইমেল যেটাই বলেন, এগুলো যে আমরা হ্যাকিংয়ের শিকার হচ্ছি, এর জন্য যে আপনি যে সিকিউরিটির যে বিষয়টা আছে, আমরা যে সিকিউরিটিটা ব্যবহার করি এটা আমাদের জন্য যথেষ্ট নয়। এর জন্য নতুন কোনো প্রসেসে কি আপনারা আগাচ্ছেন? আমি মাসুদ করিম, আমি মাস্টার্স করেছি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ থেকে, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি আছি আর্মলেট ইনভেস্টিগেশন টিমের সাথে, আমাদের একটা টিম আছে, এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফোরামের সাথে আমি কাজ করি। তো এক্ষেত্রে দেখা যায় যে সাইবার ক্রাইম মেইনলি আসছে যে ফেসবুক ইউজাররাই বেশি শিকার হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সাইবার জগৎটা হচ্ছে একটা গ্লোবাল জগৎ, যেখানে আসলে একটা ব্যাপক একটা জায়গা। তো এইখানে আমাদের সাধারণ যে ক্রাইম যে ফাইটিংগুলো হয় লোকালি, যেমন এক এরিয়ার ক্রাইমগুলো ওই এলাকার পুলিশ করে। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এমন কোনো নেটওয়ার্কিং করা যায় কিনা, যে সাইবার পুলিশ এরকম করা যায় কিনা, যেখানে আইটি এক্সপার্টরা পার্মানেন্টলি এই কাজটা করবে এবং গ্লোবালি নেটওয়ার্ক থাকবে তাদের। আমি মোহাম্মদ নাহিদ হাসান, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখতে পাই যে আমাদের কখনো ফ্রেন্ডরা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আপলোড দেয়, তাদের পার্সোনাল ছবি, এবং সেগুলো অনেক সময় হ্যাক হয়ে দেখা যায় যে বিভিন্ন অসামাজিক পেজে তাদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে তারা কি করতে পারে, মানে তারা হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের এই ধরনের ছবিগুলো কিভাবে সিকিউরিটি আরও ইমপ্রুভ করা যায়, অর্থাৎ এই ধরনের কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমি মাসুদ পারভেজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আছি। আমার প্রশ্নটা হচ্ছে, একটু আগে বলছিলেন শামীম স্যার যে পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে এমন অনেকে আছে এখন যারা নতুন নতুন ব্লগ খুলছেন এবং ব্লগে শুধুমাত্র তারা পর্নোগ্রাফির মাধ্যমেই অনেক অবৈধ টাকা উপার্জন করছেন। সো এটা বন্ধ করার জন্য এই মুহূর্তে এমন কোনো সাইবার ল তৈরি করা হয়েছে কিনা? শামীম সাহেব, আপনার থেকে শুরু করি। আমি এক এক করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। শুরুতেই আমি মাসুদ পারভেজের প্রশ্নের উত্তর দিই, যেটি সরাসরি আমাকে করা। সেটি হচ্ছে, অনেকেই পর্ণ ব্লগ তৈরি করে যাচ্ছে। আপনারা জানেন যে ব্লগগুলো বেশিরভাগই এখানে তৈরি হচ্ছে, সাধারণত পর্ণ ব্লগগুলো তৈরি করছে তারা ব্লগার সাইট ইউজ করে, যেটি গুগলের ব্লগার সাইট ইউজ করে বেশিরভাগই হচ্ছে, আমি যদি ঠিক বলে থাকি আপনার। আচ্ছা, সেটি যদি হয়ে থাকে তাহলে দেখুন, সরাসরি গুগলকে অবজেকশন করবার একটি অপশন রয়েছে, যে আপনার এই সাইটগুলো, তারা যেমন শুরুর দিকে যখন এই গুগলের ব্লগ স্পট ব্যবহার করে সাইটগুলো করা হচ্ছিল, তারা এই সব পর্ণ সাইটগুলো ইংলিশে বাংলা লিখত, ফলে পর্ণ ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড ধরে গুগল ট্রেস করতে পারতো না। কিন্তু পরবর্তীতে আমি যেমন ব্যক্তিগতভাবে আজ থেকে 7 বছর আগে এটি গুগলকে অবজেকশন দেই, অনেকগুলো এই দৃষ্টান্ত সহকারে তাদেরকে তুলে ধরি, পরে তারা কিছু কিওয়ার্ড ওখান থেকে বের করে নিয়ে সেটি করেছে। এখন সেগুলো দেখা যাচ্ছে মাঝে স্পেস দিয়ে কোনো একটি বিশেষ শব্দ তার মাঝে একটি স্পেস দিয়ে ব্যবহার করা হলো, ফলে আর ওটি ধরা যাচ্ছে না। ওদের কোটি কোটি যেহেতু ব্লগ তৈরি হচ্ছে ফ্রি, সেক্ষেত্রে তারা তো আপনার রোবোটিক, তাদের এনরোলমেন্ট ছাড়া ম্যানুয়ালি তো দেখা সম্ভব নয় এত হাজার কোটি ওয়েবসাইট বা ব্লগ সাইটগুলো, তো তারা সেটি করছে। আর বাংলাদেশের যে বাংলাদেশের যে আইসিটি অ্যাক্ট 2006 আছে, সেখানে এইসব পর্নোগ্রাফির বিরুদ্ধে স্পষ্টভাবে বলা আছে, এবং আপনারা জানেন যে তাদেরকে 14 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান আছে এবং 1 কোটি টাকা জরিমানা করার বিধান রয়েছে সরাসরি এইসব পর্নোগ্রাফির জন্য। এত কঠোর একটি আইন যেখানে আছে, সেখানে অবশ্যই আপনি যেটি বলছেন যে আরও কিছু করা যায় কিনা সেগুলোর, কারণ অলরেডি এটি আছে, সেটি হচ্ছে যে আমরা কিছুদিনের মধ্যেই করতে যাচ্ছি বিডি সার্ট নামে একটি
গঠন করতে যাচ্ছি লিভারেজিং আইসিটি প্রজেক্ট থেকে, যার কিক অফ আজকেই হয়েছে। আমাদের নরওয়েজিয়ান একটি কোম্পানি এনডিআর তার সঙ্গে লিভারেজিং আইসিটি প্রকল্প চুক্তিবদ্ধ হয়েছে। তারা আমাদের এই নিরাপত্তাগুলোর জন্য কি কি করণীয় তার একটি মানদণ্ড আমাদেরকে দেবেন এবং সেক্ষেত্রে সরকার কি কি উদ্যোগ নিতে পারে সেটি করতে হবে। এবং আপনি জানেন যে নিঃসন্দেহে সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য একটি সাইবার ক্রাইম অ্যাক্টের খসড়া দাঁড় করানো হয়েছে এবং সেটিকে আরও বিস্তর করবার জন্য, অর্থাৎ আপনার মোবাইল ভিত্তিক, শুধু ওয়েব ভিত্তিক নয়, মোবাইল বা অ্যান্ড্রয়েড বা অ্যাপ ভিত্তিক যে ক্রাইমগুলো সেগুলো ঠেকাবার জন্য আমরা অচিরেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও ব্যবস্থা করতে যাচ্ছি। সরকার থেকে এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। খুব দ্রুতই হয়তো আমরা বাংলাদেশে অত্যন্ত সফল এবং সবচেয়ে যুগোপযোগী কিছু আধুনিক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাবো। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। দ্বিতীয়ত, নাহিদ সাহেব যেটি বলছেন যে পার্সোনাল ছবি একজন হ্যাক করে যদি অন্যখানে দেয়, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করছি যে মূলত দেখুন, সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য সরকার, সংগঠন, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ব্যক্তির সচেতনতা। প্রত্যেক ব্যক্তি সাইবার ক্রাইম থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। আপনি জানেন, আপনি যে পিসিটি ব্যবহার করেন সেটিতে অনেক রকমের ম্যালওয়্যার আসতে পারে, অনেক রকমের বিজ্ঞাপন আসতে পারে, সেটি পর্ন রিলেটেডও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। এখন আপনি যদি সেটিতে না ক্লিক করে ডাউনলোড না করেন তাহলে কিন্তু সেটি প্রবেশ করবার সামর্থ্য নেই। আপনার ফায়ারওয়াল যদি শক্তিশালী হয়, শক্তিশালী ফায়ারওয়াল ব্যবহার করে আপনি এই স্প্যামগুলো প্রতিহত করতে পারেন। এখন আপনার পার্সোনাল কম্পিউটারে আপনার সিকিউরিটি আপডেট করা আছে কিনা এটি আসলে গভর্নমেন্টের পক্ষে 1 to 1 পৃথিবীর কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয়। তার মানে এই নিরাপত্তাগুলো আপনাকেই করতে হবে। আপনি নিজে, নাহিদ সাহেব উদাহরণ দিয়েছেন যে আমি ফেসবুকে যে আমার ছবি দিচ্ছি সেটি ডাউনলোড করে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে আমার উত্তরটি হচ্ছে, দেখুন, ফেসবুকেও কিন্তু সিকিউরিটি সিস্টেম দেয়া আছে। আপনার ছবি কারা দেখতে পারবে, আপনার কোন ফ্রেন্ডরা দেখতে পারবে, সেটি পাবলিক হবে নাকি প্রাইভেট হবে, আপনার বন্ধুরাই শুধু পারবে নাকি আপনি যাদেরকে অ্যাসাইন করবেন শুধু ট্যাগ করবেন তারাই পারবে, এই অপশনগুলো আছে। এখন আপনার সিকিউরিটি যদি আপনি না করতে পারেন, পৃথিবীর কোনো সরকার সেটি পারবেও না। বেশিরভাগ সাইবার আক্রমণের শিকার হয় মানুষ তার ব্যক্তিগত নিজস্ব কম্পিউটারের এবং নিজস্ব সেটিংসের, নিরাপত্তা সেটিংসের দুর্বলতা থেকে। সুতরাং সবার আগে সচেতন হওয়া দরকার ব্যক্তিকে, নিজেকে। এটি নাহিদ সাহেবের জবাবে। মাসুদ সাহেব যেটি বললেন যে সাইবার পুলিশ গ্লোবাল নেটওয়ার্কের জন্য, আপনি জানেন বাংলাদেশ সরকার ইতিমধ্যেই গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি। এবং সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টতই বলা হয়েছে যে বাংলাদেশ অবশ্যই ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সাইবার সিকিউরিটি যে উইং আছে তার মেম্বার, এবং সেই প্রোটোকলে বাংলাদেশ সই করেছে। সুতরাং যখন এই ইউনিটগুলো কাজ করবে সেটি ইন্টারপোলের মাধ্যমে গ্লোবালি এই কাজটি করা হবে। এবং প্রথম যিনি প্রশ্ন করেছেন মামুন সাহেব, মামুনুর রশিদ, যেটি হলো ব্যক্তিগত নিরাপত্তার বিষয়, আমি ইতোমধ্যেই সেটি বলেছি যে ব্যক্তিগত নিরাপত্তাটি আসলেই খুব জরুরি এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা যে কোনো রকমের সাইবার ক্রাইম প্রতিরোধে। আপনাকে রিকোয়েস্ট করব রেসপন্স করার জন্য এইগুলি। আচ্ছা, অবশ্যই। আমি ওই শামীম ভাইয়ের কথাটাই আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আপনারা ইউজ করছেন, এটার সিকিউরিটি, আপনার প্রাইভেসিগুলো কিভাবে মানে দিবেন সম্পূর্ণ আপনার হাতে, প্লাস এটার ব্যবহারটা আপনাকে জানতে হবে। সবার আগে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা ব্যবহার করছেন ওটার কি কি অপশন আছে, কোথায় আছে, কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ জেনে নিন। ফেসবুক বলেন, গুগল প্লাস বলেন, এই দুটোই মোটামুটি পপুলার যতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি। এই দুটো ব্যবহারের ক্ষেত্রে আপনার প্রাইভেসি সেটিংসে যতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনের কোনটা দিলে কি হয় সব একটা করে দিয়ে আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের নিজেদের নলেজটা বাড়বে, আপনি নিজে জানতে পারলেন, আপনার ফ্রেন্ডদেরকে জানাতে পারলেন যে এইভাবে সিকিউরিটি দিলে প্রবলেম হবে না। আর ফেসবুকের ক্ষেত্রে বা ইমেইল আইডির ক্ষেত্রে বলবো, বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর ক্ষেত্রে যে একটা পদ্ধতি আছে, ফিশিং বলে এটাকে। এই আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে, যেটার কথা বলা হচ্ছিল একটু আগে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে, আপনি লিঙ্কটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখলেন যে হ্যাঁ ফেসবুকের মতোই একটা পেজ আসলো, এখানে লগ ইন করতে বলা হচ্ছে, আইডি এর পাসওয়ার্ড দেওয়ার অপশন সেম টু সেম ফেসবুকের মতো। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনি ওখানে আইডি পাসওয়ার্ডটা ইনপুট করে ফেললেন। ইনপুট করার পর আপনি যখন লগ ইন বাটনে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার ফেসবুক আসলো না, অন্য কিছু চলে আসছে বা কোনো একটা ইরর দেখা দিচ্ছে, কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ডটা অলরেডি হ্যাকারের কাছে চলে গেল। এক্ষেত্রে আপনাকে, এই পদ্ধতিটাকে ফিশিং বলা হয়। এক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন দেখতে ফেসবুকের মতো হলেও এটার ইউআরএলটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে www.facebook.com কিনা। আবার এমন অনেক সাইট পাবেন যে ওয়েবসাইটগুলোতে ফেসবুকের মাধ্যমেও লগ ইন করা যায়। এই ওয়েবসাইটগুলো আমি বলবো পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
কারণ তাদের লগ ইন সিস্টেম ম্যানুয়ালিও একটা থাকে, আর সহজ লগ ইন করার জন্য ফেসবুক অথবা ইয়াহুর মাধ্যমেও লগ ইন করার ব্যবস্থা থাকে, যে লগ ইন ভিয়া ফেসবুক, আপনারা মেবি দেখেছেন। এই পদ্ধতিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এইভাবে লগ ইন করার ফলে প্রত্যেকটা ওয়েবসাইটে ডাটাবেজে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটা জমা হয়ে যায় ফেসবুকের। এক্ষেত্রে আপনার কি হলো, আপনার ওই ওয়েবসাইটটার আইডি পাসওয়ার্ডটাও আপনার জন্য ইনসিকিউর হয়ে গেল এবং আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটাও আপনার জন্য ইনসিকিউর হয়ে গেল, দুটো ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য যে ওয়েবসাইটগুলোতে রেজিস্টার করতে হয় বা লগ ইন করতে হয় এটা ম্যানুয়ালি করবেন সবসময়। আর যেটা বললাম, এই সিকিউরিটি ডিটেলস নিজে ঘেটে ঘেটে দেখবেন সবগুলো। এছাড়া গুগল তো আছেই, যে কোনো জিনিসে গুগলে সার্চ করবেন, সার্চ করার কিছু নিয়ম আছে, সার্চ করার অসংখ্য নিয়ম আছে। গুগলে টাইপ করে সার্চ করলেন পেয়ে গেলেন এমনটা অবশ্যই না, সার্চ করার নিয়মগুলো আগে দেখে নেবেন, এরপর গুগল করবেন, সব কিছু পেয়ে যাবেন। আমরা আবার কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। জি, আমার কোশ্চেন হচ্ছে তানজিদ রহমান লিও ভাই আপনার কাছে, যে আমরা বিভিন্ন ছবিতে দেখছি যে ওরা ওদের ছবিগুলোতে হ্যাকিং প্রসেসটার উপর বেশি জোর দিচ্ছে। ওরা দেখাচ্ছে যে ওদের হ্যাকারগুলো খুবই ওয়েল অ্যাড্রয়েড, তারা খুবই ভালোভাবে তাদের হ্যাকিং কাজগুলো করছে, তারা সিকিউরিটি থ্রেডস ভাঙছে, তারা ব্যাংকের লকিং ভাঙছে, তারা ব্যাংকের বিভিন্ন ফাইন্যান্সিয়াল বিভিন্ন দিকে একটি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রকম ছবিগুলো কি বাংলাদেশের হ্যাকারদেরকে উৎসাহিত করছে না? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই পর্যন্ত কতজন হ্যাকার ধরা হয়েছে আর ওদের সাজা কি হয়, ওদের জন্য কি নতুন কোনো আইন গভর্নমেন্ট করছে কিনা? আমি লিথি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি অ্যানথ্রোপোলজিতে। আমার প্রশ্ন হচ্ছে, ফেসবুকে ছবি সেভ করার একটা অপশন থাকে, সেই ছবি সেভ করার অপশনটাতে যদি এরকম একটা থাকতো যে যার ছবিটা আমি সেভ করতে চাচ্ছি তাকে আমার আগে আস্ক করতে হবে, সেভ করতে গেলে তার কাছে একটা কোয়েশ্চেন যাবে যে ক্যান আই সেভ ইউর পিকচার অর ক্যান আই ডাউনলোড ইউর পিকচার, যদি আমি তাকে পারমিশন দিই তাহলে সে সেভ করতে পারবে। যদি এটা থাকতো তাহলে ছবি এভাবে ছড়িয়ে যাওয়া বা করাটা এটা কমে যেত। আর 2 নম্বর হচ্ছে যে কিছুদিন আগে আমরা নাসির হোসেনের একটা ছবিতে বেশ কিছু বাজে মন্তব্য দেখলাম তার বোনের সাথে ছবি আপলোড দেওয়ার পর। তো তাদের বেশ কিছু ফেসবুক ইউজার যারা ওনার ফ্যান, তারা হচ্ছে ওদের আইডিগুলো বের করে বড় করে ছবিগুলো দিয়ে ইনফরমেশনগুলো দিয়েছে, কিন্তু আমরা এরপর আর তেমন কোনো আপডেট পাইনি, যদিও এটা নিয়ে অনেক হইচই হয়েছিল যে তাদেরকে ধরা হয়েছে আইপি অ্যাড্রেস অর সামথিং কোনোভাবে। যদি ধরে একটা করা হতো যে এই ধরনের কমেন্ট মানে মানুষের মানহানি করা, এই ধরনের কমেন্টের কারণে কোনো শাস্তি হচ্ছে, তাহলে এই ব্যাপারগুলো অনেক কমে যেত, কারণ ফেসবুক এখন একটা অস্বস্তিকর জায়গায় পরিণত হচ্ছে আমার মতে। আপনাকে বলবো রেসপন্স করতে গেলে। আচ্ছা, প্রথমে আপনার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেই। এই যে নাসির হোসেনের যে কমেন্টসগুলো হলো, অনেক ব্লগ সাইট থেকে, তারপরে আপনার অনেক নিউজ পোর্টালগুলো এই ছবিগুলো আইডেন্টিফাই করে জুম করে ডিটেলস ইনফরমেশন বের করে নিউজ করেছে যে এরা ছিল এই কমেন্টসকারীরা, এদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হলো কি না, এটাই তো বলছেন আপনি। এখন এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে নাসির হোসেনের। উনি যদি মানহানির মামলা করে থাকেন তাহলে অবশ্যই সরকার থেকে ব্যবস্থা নেওয়া হবে। উনি এখন পর্যন্ত আমি যতটুকু জানি মানহানির মামলা করেননি, কারণ এই ধরনের বাজে কমেন্টকারী এখনো একজনও ধরা পড়ে নাই। আর দ্বিতীয় কোশ্চেন ছিল কত হ্যাকার, হ্যাঁ কতগুলো হ্যাকার ধরা পড়ছে বাংলাদেশে। এই প্রথমবারের মতো গতকাল একজন হ্যাকার ধরা পড়লো এবং এর মাধ্যমেই হ্যাকারদের ধরার প্রসেসটা শুরু হয়ে গেল বাংলাদেশে। আমি একটু আগে বলেছিলাম, আবারও বলছি, এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের 4th সেমিস্টারের পরে একটা ছেলে, স্বাক্ষর নাম, তাকে গ্রেফতার করা হলো গতকাল ডিবি পুলিশের মাধ্যমে। তো তার অপরাধটা ছিল সে মজার ছলেই ফেসবুক আইডি হ্যাক করে বেড়াতো। এখন প্রশ্ন আসতে পারে যে ফেসবুক আইডি হ্যাকার তো অসংখ্য, এটা তো সিম্পল একটা ব্যাপার, এই ব্যাপারে এত বড় অ্যাকশন কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার যদি আইডি হ্যাক হয় বা আপনার যদি ওয়েবসাইটের ক্ষতি কেউ করে, কোনোভাবে যদি আপনি সাইবার আক্রমণের শিকার হন, সেই ক্ষেত্রে আপনার উচিত, আপনার দায়িত্ব হচ্ছে ডিবি অফিসে যে একটা কমপ্লেন জানানো। থানায় জিডি করলেন, ঠিক আছে, ভালো, জিডির কপিটা নিয়ে এই ডিবি অফিসের কাছে যে একটা কমপ্লেন জানানো। এই ক্ষেত্রে তখন ডিবি অফিসের দায়িত্ব হয়ে যাবে, ডিবি পুলিশের দায়িত্ব হয়ে যাবে সেই হ্যাকারকে বের করা এবং আপনার ক্ষতি পূরণের ব্যবস্থা করা। তাই এই প্রথম হ্যাকার যে ধরা পড়লো, তার অপরাধ ছিল সে মোটামুটি 150
ফেসবুক আইডি হ্যাক করেছে, তার পিসিটা জব্দ করা হয়েছে। আমি নিজেও দেখেছি তার পিসির ভিতরে সবার ইনফরমেশনগুলো রাখা ছিল, প্রত্যেকের আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যতটুকু পেরেছে সে কালেক্ট করেছে। এই ক্ষেত্রে তার পদ্ধতিটা ছিল এমন যে সে মিউচুয়াল ফ্রেন্ড একজনের যাকে টার্গেট করেছে, যে মেয়েটাকে টার্গেট করেছে যে আমি তার আইডিটা হ্যাক করব, এই ক্ষেত্রে তার মিউচুয়াল ফ্রেন্ডের সাথে যে কোনো একজনের সাথে আগে বন্ধুত্ব করেছে। এর করার ফলে তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়েছে, যেটাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে। যে ফরগট পাসওয়ার্ড দিলে, ফেসবুকে ফরগট পাসওয়ার্ড দিলে কিছু অপশন আসে যে পছন্দের কোশ্চিন সেট করা যায়, যে পোষা প্রাণীর নাম কি, বা জন্মস্থান কোথায়, বা বার্থডে কবে, বা কোথায় হানিমুন করেছেন, এই টাইপের কিছু কোশ্চিন আসে। এখন এই কোশ্চিনগুলোর অ্যান্সার জানার জন্য তার সাথে একটু মিশলে বা তার পরিচিত কারোর সাথে একটু মিশলেই এই তথ্যগুলো বের করা সম্ভব। এবং এই হ্যাকারটা এই পদ্ধতিটা ইউজ করেছে বেশি, সব ধরনের এই ইনফরমেশনগুলো নিয়ে ফরগেট পাসওয়ার্ড অপশনটা ইউজ করেই সে আইডিগুলোতে অ্যাক্সেস নেয়। এই পদ্ধতিটাকেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে। আর অ্যাক্সেস নেওয়ার পর তার ফোন নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হ্যারাস করেছে যে আপনার সাথে আমার দৈহিক সম্পর্ক করতে হবে, অথবা আপনার যে ইনবক্সে ছবিগুলো আছে তার বয়ফ্রেন্ডের সাথে আদান প্রদান করা বা তার হাজব্যান্ডের সাথে আদান প্রদান করা ছবিগুলো, এগুলো এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে লিক করে দেবে। এমত অবস্থায় পড়েই সে বাধ্য হয় ডিবি পুলিশের কাছে এই ব্যাপারটা জানাতে। ডিবি পুলিশের কাছে এখন পর্যন্ত এই ফেসবুক আইডি হ্যাক নিয়ে কোনো প্রকার কমপ্লেন আসে নাই, এই প্রথম এলো এবং এই প্রথম সফলতা। এই জন্য আপনারা নিজেদের এই সিকিউরিটির সবচেয়ে বেটার এটাই যে নিজের সিকিউরিটি নিজে দেবেন সম্পূর্ণ, আর কারোটা দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, সম্পূর্ণ নিজের হাতেই আপনার। জনাব মাহবুবুল ইসলাম শামীম, আপনার কাছ থেকে এই ব্যাপারে জানবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। সাইবার অপরাধ নিয়ে আমরা আরও কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির পরে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ, কথা বলছি সাইবার অপরাধ নিয়ে। আলোচকরা হলেন মাহফুজুল ইসলাম শামীম এবং তামজিদ রহমান লিও। বিরতিতে যাওয়ার আগে জনাব শামীম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই হ্যাকারদের নিয়ে যে ধরা পড়া এবং ফেসবুকে পিকচারগুলি যে নিয়ে মন্তব্য, এগুলির বিরুদ্ধে কি কি করণীয় আছে আমাদের? আচ্ছা, প্রথমত যে বিষয়টি আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা নিজে নিজেই ব্যক্তির নিশ্চিত করবার কোনো বিকল্প নেই, এটি একটি প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সরকার একজন প্রশ্ন করেছেন জনাব আলমগীর তুষার যে এই কতজন হ্যাকার ধরা পড়েছে এবং যে আইন আছে এটি আসলে মানে যথেষ্ট কিনা বা আরও আইন প্রয়োজন আছে কিনা। এ প্রসঙ্গে আমার বলবার হচ্ছে যে আইনটি অলরেডি আছে, যেগুলো আইন এবং পলিসি এবং আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটি অবশ্যই যথেষ্ট এই শাস্তি দেবার জন্য। কিন্তু সরকার আরও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করবার কথাও চিন্তা করছে এবং সাইবার নিরাপত্তা আইন করবারও প্রস্তুতি চলছে। একজন যে প্রশ্নটি করেছেন যে আমরা এই হ্যাকিংয়ের উপরে গ্লোবালি বিভিন্ন মুভি তৈরি হচ্ছে, এই মুভি দেখে এটিকে আরও উৎসাহিত করা হচ্ছে কিনা। আমি বলবো যে জীবন যাপনের দর্শনটি আমাদের একটু পজিটিভভাবে নিতে হবে। অর্থাৎ আমি যদি জানি আমার অ্যাকাউন্টটি এইভাবে হ্যাক হতে পারে, আমি তখন ওই হ্যাকিংগুলো বা ওই কাজগুলো থেকে কিন্তু বিরত থাকতে পারি। মুভিগুলোতে দেখানো হয় যে কোন কোন দুর্বলতাকে ব্যবহার করে ইউজারের আইডি বা পাসওয়ার্ডগুলোকে হ্যাক করা হচ্ছে বা নেওয়া হচ্ছে। আমরা আসলে ওই মুভি থেকে বরং আরও সচেতন হতে পারি যে আমাদের কোন কোন জায়গাগুলোতে আরও বেশি সিরিয়াস থাকতে হবে, কোথায় কোথায় আমাদের গোপনীয়তা অবলম্বন করতে হবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, একজন বলেছেন যে ফেসবুকে ছবি সেভ করবার জন্য মিসেস নিথি আপনি বলেছিলেন যে পারমিশন নিতে হবে, এটি খুবই ভালো আইডিয়া। আমার মনে হয় আপনি ফেসবুক কর্তৃপক্ষকে এটি জানাতে পারেন, লিখিতভাবে তাদেরকে সাজেস্ট করতে পারেন এবং তারা এরকমের একটি উদ্যোগ নিতে পারে। আর দ্বিতীয়ত আরেকজনের প্রথম যিনি প্রশ্ন করেছেন জনাব আসিফ আহমেদ, সেটি হচ্ছে যে ব্যাংকিংয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা, এটি আসলে খুবই প্রয়োজনীয়। কারণ আমরা যখনই অলরেডি আমরা বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ওপেন করেছি এবং আরও লেনদেনগুলো আমাদের কিছু কিছু মোবাইলের মাধ্যমে হচ্ছে এখন, এবং কিছু আমাদের অর্থনীতি অনেকাংশেই এখন অর্থনীতিতে দাঁড়িয়ে যাচ্ছে। এই অর্থনীতি দাঁড়াবার সাথে সাথে আমাদের সাইবার বা এই ক্রাইমগুলো আরও বেড়ে যাবে।
কারণ মানুষের যখন সম্পত্তির উপরে যখন হস্তক্ষেপ আসে সেটি মূলত আসলে সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়। তখন এটি ঠেকাবার জন্য আমাদের আসলে প্রস্তুতি নিতে হচ্ছে এবং গ্লোবালি আমরা সেটি আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন যে ভবিষ্যতে যে আইনটি হবে সেখানে এই ব্যক্তির সম্পত্তির বা অর্থের নিরাপত্তা বা অর্থের নিরাপত্তা প্রদানের বিষয়টিও খুবই গুরুত্ব সহকারে সরকার দেখছে। জনাব লিও, আপনার কাছে আমার একটা জিনিস জানার ইচ্ছে, সেটা হলো ভবিষ্যতে কি কি ধরনের থ্রেট আসতে পারে, কারণ আমাদের এখানে আইসিটি ইন্টারনেট এগুলি বিস্তার লাভ করছে এবং আমি এটাও জানতে চাইবো যে আমাদের এখন পুরো দেশে ফেসবুক ইউজারের সংখ্যা কত এবং জেনুইন ফেসবুক ইউজার কত? আচ্ছা, ধন্যবাদ। ফেসবুক ইউজার, জেনুইন ফেসবুক ইউজার বলতে গেলে 3.5 কোটির মতো বর্তমানে। আর এছাড়া ফেক ফেসবুক ইউজার অর্থাৎ এক একজনের যে কয়েকটা করে আইডি, এটার সংখ্যা এই 7 লাখ 8 লাখ 7 কোটি 7 কোটি 8 কোটি এমন সব মিলিয়ে। হ্যাঁ, সব মিলিয়ে। আর কি আরেকটা যে ভবিষ্যতে কি কি থ্রেট আসতে পারে আমাদের ইন্টারনেট এবং সাইবার ইয়েতে? এই টেকনোলজির দিক থেকে যতটা আগাবে দেশ, যতটা টেকনোলজির প্রতি দুর্বল হয়ে পড়বে, ততটা সাইবার স্পেসে দুর্বল হয়ে যাবে বাংলাদেশ। আপনার এই যে শামীম ভাই বললেন একটু আগে যে ব্যাংকিং সেক্টরগুলো সব হয়ে যাচ্ছে, অনলাইনে অর্থ লেনদেন সিস্টেমগুলো চালু হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। এছাড়া আপনার এই ক্রেডিট কার্ডগুলো ইউজ হচ্ছে ব্যাপকভাবে। আর ওয়েবসাইটের মাধ্যমে যে লেনদেনগুলো, আপনার অনলাইন আর্নিংয়ের যে ওয়েবসাইটগুলো, এগুলো বাংলাদেশে অনলাইন আর্নারের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এতে করে তাদের যতটা ওয়েবসাইট ভিত্তিক হয়ে যাবে, যতটা ইন্টারনেট ভিত্তিক হয়ে যাবে, ততটা রিস্ক বেড়ে যাবে। কারণ আমাদের দেশে হ্যাকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। একই সাথে পাশাপাশি ভালো হ্যাকারদের সংখ্যাও বাড়ছে, বাট তাদের সংখ্যা কম, অনেক কম। খারাপদের সংখ্যাই অনেক বেশি। এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট হবে এই ওয়েবসাইটগুলোর নিরাপত্তা একদম শক্ত রাখা। জনাব শামীম, আপনার কাছে জানতে চাও যে আমাদের দেশে সাইবার ক্রাইম রোধে পুলিশের কোনো ভূমিকাটা কি এখন এবং তারা কতটা ইকুইপড এটা ট্যাকেল করার জন্য? ইনফ্যাক্ট পুলিশটা একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে পরিচালিত হয়। আমাদের অলরেডি ডিবি এবং সিআইডি এগুলোতে সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য সেল আছে এবং ভবিষ্যতে যেটি করতে হবে, আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল অনেক কিছু নিয়ে আসতে হবে। সিকিউরড ইনফ্রাস্ট্রাকচারগুলো যখন গভর্নমেন্ট অলরেডি আনবার জন্য আপনি একটু আগেই বলছিলাম যে কমিটি হয়েছে, সেই মতামতগুলো পেলে গভর্নমেন্ট সেগুলো আনবার অবশ্যই উদ্যোগ নেবে এবং সেটি আসলে হয়তো আরও বেশি আমরা অবকাঠামোগতভাবে সাইবার ক্রাইমগুলোকে ঠেকাবার জন্য আরও শক্তিশালী হয়ে উঠব। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন আমরা এখনো উইক সাইবার ক্রাইম ঠেকানোর জন্য? আমি ঠিক উইক বলবো না এই অর্থে যে, কারণ এখন যে অবস্থানে আছে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আক্রমণ আসতে পারে বলে আমরা মনে করছি, সেগুলো ঠেকাবার জন্য সরকারের প্রস্তুতি আছে চলমান। আর যেগুলো আসতে পারে তার জন্য আমাদের সেটির জন্য প্রস্তুতি নেবার প্রক্রিয়াটি চলমান রয়েছে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ। আমি আবির রয়, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমার প্রশ্নটা মাহফুজুল ইসলাম শামীম স্যারের কাছে। স্যার মাত্রই বললেন যে বাংলাদেশে ভবিষ্যতে যে ধরনের থ্রেট আসতে পারে তার জন্য সরকার পদক্ষেপ নিয়ে রেখেছে বা আমাদের এরকম ব্যবস্থাও আছে। বাট আমরা আজকেই যেটা দেখতে পারলাম নিউজে যে গতকাল রাত্রে মাত্র একজন হ্যাকার অ্যারেস্ট হয়েছেন। তো আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে মানে আমরা কি এখনো অতটুকু ঝুঁকির মধ্যে পৌঁছাইনি যে এখনই আমাদের কোনো মানে বড় ধরনের কোনো স্টেপ নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে? যদিও আমরা জানি যে সরকারের কিন্তু একটা ইউনিট সেল থাকে টোটাল সাইবার কান্ট্রি ওয়াইড এটাকে কন্ট্রোল করার জন্য, এবং তারা কন্টিনিউ প্রসেস এটা করেও যাচ্ছেন। এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তানজিদ রহমান লিও ভাইয়ের কাছে। ভাই মাত্র বললেন যে বাংলাদেশে অ্যাকচুয়াল ফেসবুক ইউজার হচ্ছে 3 থেকে 3.5 কোটি এবং ফেক আইডি হচ্ছে 7 কোটির ওপরে। না, ফেক আইডি সহ 7 কোটি, ফেক আইডি সহ 7 কোটির মতো। তো আমার কাছে কথাটা হচ্ছে এই 7 কোটি আইডি আমি যদি 4.5 কোটিও ধরি, রিয়েল আইডি 3.5 কোটি, আপনার কাছে কি মনে হয় না যে এইটা ন্যূনতম কোনো থ্রেট হতে পারে বাকি ইউজারদের জন্য? তো এখন ইউনিট সেলটা এখানে কি কাজ করছে? বাংলাদেশ সরকারের পুলিশ ইউনিট সেল বা সাইবার ক্রাইম ইউনিট সেল এইখানে আমাদের জন্য অ্যাকচুয়ালি কি সুবিধাটা তারা দিচ্ছেন? আমি মোহাম্মদ আবু ইউসুফ শাওন, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে পড়ি। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যেসব ওয়েবসাইট বা লিঙ্কগুলোতে ঢুকলে আমরা হ্যাকিংয়ের শিকার হচ্ছি, তো অনেকে না বুঝেও ঢুকে যাচ্ছে এগুলাতে। তো
এই ওয়েবসাইটগুলো প্রতিকার কিভাবে করা যায়? আমি ইলমা চৌধুরী, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বলছি, বিবিএতে পড়ি। আমার প্রশ্নটা হচ্ছে লিও ভাইয়ার কাছে। আমাদের মোবাইল নাম্বার দিয়ে অনেকে আমরা ফেসবুক ওপেন করে থাকি এবং এইটা দিয়ে হ্যাকিং এখন বেশি হচ্ছে আমার মতে। তো এখন যারা আমাদের কি এরকম তাদেরকে ধরা পসিবল যারা মোবাইল দিয়ে হ্যাকিং করছে? জি লিও, আপনার থেকে শুরু করি রেসপন্সটা। জি, আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। মোবাইল দিয়ে ফেসবুক আইডি যদি খোলার কথা বলছেন আপনি, মোবাইল দিয়ে ফেসবুক আইডি এখন আমি বলবো যে এই সংখ্যাটা অনেক কম, কারণ এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে আপনার এই মডেম ইউজারগুলো অনেক বেশি। এর আগে ছিল মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজার অনেক বেশি ছিল, তাই ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে খোলাটাই ম্যাক্সিমাম ইউজ করতো। এখন এটা অনেক কমে গেছে। এরপরেও যদি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা হয় এবং সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা, আমি বলবো যে দুই রকম পদ্ধতি আছে। প্রথমত তার ফোনে যদি অ্যাক্সেস পাওয়া যায়, তার মোবাইলটাতে যদি অ্যাক্সেস পাওয়া যায়, এই ক্ষেত্রে সম্ভব। দ্বিতীয়ত সিম ক্লোনিং বলে একটি হ্যাকিংয়ের সেক্টর আছে, সিম ক্লোনিং। একই নাম্বার আরেকটি তৈরি করা যাবে এবং কিছুক্ষণের জন্য অ্যাক্সেস নেওয়া যাবে। এই ক্ষেত্রে অতটুকু সময়ের মধ্যেই কিন্তু আপনার আইডিটা হ্যাক করে সেম ফোন নাম্বার ইউজ করে কাজ সেরে ফেলতে পারবে হ্যাকার সম্পূর্ণ। এই জন্য সবচেয়ে বেটার ওয়ে ওটাই, মেইল অ্যাড্রেস দিয়ে আইডি খোলা এবং মেইল অ্যাড্রেসে এবং ফেসবুক দুই জায়গাতেই ফোন ভেরিফিকেশন সিস্টেমটা অন রাখা। এক্ষেত্রে আইডি হ্যাকের সম্ভাবনা অনেক অনেক কম। আর ওয়েবসাইটের কথা বলছিলেন। হ্যাঁ, আমি ধন্যবাদ প্রথম প্রশ্নকর্তা। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে আমাদের সরকারের উদ্যোগগুলো কি কি হয়েছে, কারণ আমরা আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুত কিনা, এটা ঠিক যে আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই আমাদের প্রস্তুতি ভবিষ্যতের জন্যই নিয়ে রাখতে হবে। কারণ আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়ের চেয়ে আগামীর সময়টি আরও কঠিন সময় যাবে সাইবার আক্রমণের দিক থেকে। আমরা ইতোমধ্যেই আপনি জানেন যে আমাদের দেশে ইন্টারনেটের বয়স কিন্তু খুব বেশি নয়, মাত্র 16 বছর। তো 16 বছরের মধ্যে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো অবশ্যই পরিধানযোগ্য। নাম্বার ওয়ান, আপনি দেখুন আমরা ইতোমধ্যেই আমাদের আইসিটি ডিভিশন যেটি করেছে সেটি হচ্ছে যে একটি বেসরকারি সংস্থার সঙ্গে সারা দেশে সাইবার আক্রমণ সম্পর্কে সচেতনতা কর্মসূচি কিন্তু চালাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং তারা একটি ওয়েবসাইট খুলেছে এবং একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে যেটি 24/7। এবং যেমন সাইবার নিরাপত্তা নামে যদি আপনি দেখেন ওয়েবসাইটটি, তাহলে দেখবেন যে সেখানে আমাদের 24 ঘন্টা দেওয়া হয়। বাট আমরা বিগত বেশ কিছু মাসের অভিজ্ঞতা বলে এখন পর্যন্ত মাত্র 200-র মতো অভিযোগ আমরা পেয়েছি সেটার মাধ্যমে, সেটি সরকারি বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে। এখন সকল নিরাপত্তা আমি শুরুতেই বলেছিলাম যে একা সরকারের পক্ষে করা সম্ভব নয়, পৃথিবীর কোনো দেশ পারেনি। এখানে অবশ্যই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেমন প্রয়োজন, তেমনি একটি অর্গানাইজেশনাল স্ট্রাকচারও প্রয়োজন, যেটি শুধু সরকারের দ্বারা নয় বরং ব্যক্তিগত খাতে এবং শিল্প খাত মিলিয়ে, সবাইকে মিলিয়েই একটি নিরাপত্তা টিম তৈরি করতে হবে। ইতোমধ্যেই আমাদের বিডি সার্ট নামে একটি আছে, আমাদের টেলি রেগুলেটরি কমিশন কর্তৃক আরেকটি নিরাপত্তার জন্য কমিটি করা হয়েছে এবং বিডি সার্টের কার্যক্রম খুব স্বল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে, অর্থাৎ কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম। এই টিমগুলোর মাধ্যমে আমরা যেতে পারবো, যারা যখন যেখানে ভুক্তভোগী হবেন তারা সাথে সাথেই সেটি যদি অবহিত করেন যথাযথ কর্তৃপক্ষকে, তাহলে এটি আমরা প্রতিরোধ করতে পারবো। কিন্তু পয়েন্টটি হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে, তাই তো? এখন ঘটনা ঘটে যাওয়ার আগে আমাদের যে নিরাপত্তাটি, এটি অবশ্যই 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 শুরু করতে হবে ব্যক্তিগত পর্যায় থেকে। এই নিরাপত্তা আমার মতে ব্যক্তিগত নিরাপত্তা বিধানে সরকার সচেতনতা তৈরি করতে পারে এবং যেগুলো প্রাতিষ্ঠানিক আক্রমণ হবে সেগুলো প্রতিরোধে সরকার ব্যবস্থা নেবে। জনাব শামীম, জনাব লিওর কাছে, দুজনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমাদের দেশে ট্র্যাকিং করার জন্য যারা মানে সাইবার ক্রাইমে জড়িত, তাদেরকে ট্র্যাক ডাউন করার জন্য কি এনাফ স্পেশালিস্ট আছে কিনা? সেটি হচ্ছে আমরা অনেক স্পেশালিস্ট তৈরির উদ্যোগ নিয়েছি সরকারি পর্যায়ে। 2018 সালের মধ্যে আমরা 2500 জনকে প্রশিক্ষিত করব। এরকম স্পেশালিস্ট তৈরি করবার জন্য যারা সরকারে অলরেডি কর্মরত আছেন, তাদের মধ্যে লিভারেজিং আইসিটি প্রজেক্ট থেকেই 2500 জনকে সাইবার সিকিউরিটি বিষয়ক এবং ই গভর্নেন্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। সুতরাং সেটির মাধ্যমে আমরা কিছু স্পেশালিস্ট পাবো। এক্সিস্টিং প্রশিক্ষিত লোকজনের অভাব বাংলাদেশে রয়েছে, একথা সত্য। এ কারণেই সরকার উদ্যোগ নিয়েছে নিয়মিত প্রশিক্ষণের এই সিকিউরিটি বিষয়ক, যেটি ইতোমধ্যেই শুরু হয়েছে। আমাদের কয়েকটি ব্যাচ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, দেশের সকল নিরাপত্তা বিভাগগুলো থেকেও, এবং আরও ভবিষ্যতে আরও 3 বছর ধরে তারা এই প্রশিক্ষণটি নেবে।
লিও, আপনি কি মনে করেন যে আমরা ক্যাপেবল সব, মানে টেকনিক্যালি ক্যাপেবল কিনা? আমরা টেকনিক্যালি ক্যাপেবলের পথে। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে বাংলাদেশ সরকার প্রায় 6 কোটি টাকা দিয়ে এই ট্রেসার, হ্যাকারদের ট্রেস করার জন্য বা যে কারো আইডেন্টিফিকেশন বের করার জন্য এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এনেছে, বাইরে থেকে কিনে এনেছে। এগুলো ইউজ করা এখনো শুরু হয়নি আমাদের দেশে। এগুলোর ব্যবহার বিধি জানে এমন কেউ নেই, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারা শিখবে, তারা এগুলো ইউজ করবে। এছাড়া এই ট্রেসিংয়ের জন্য আপাতত তাদের কিছু প্রশিক্ষণার্থী আছে বিভিন্ন প্রশাসনগুলোতে। আপনার পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের একটি সেকশন আছে, তারা এই কাজগুলো করে। এছাড়া সিআইডি এবং ডিবি পুলিশ তো করেই থাকে। আর এই ক্ষেত্রে আমরাও সহায়তা করে থাকি। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা, তারাও এই ব্যাপারগুলোতে সবসময় সহায়তা করে থাকে। আপনি বলছেন এখনো তৈরি করা হচ্ছে, আপনি কি মনে করেন না যে ইটস টু লেট, মানে আমাদের দেরি হয়ে যাচ্ছে? না, আমি মনে করি না আমাদের দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের ওয়েবসাইটগুলো এখনো এতটা তথ্য সমৃদ্ধ না, বা খুব গুরুত্বপূর্ণ কিছু আমাদের সরকারি ওয়েবসাইট বা বেসরকারি ওয়েবসাইটগুলোতে রাখা হচ্ছে না। এই জন্য যে গতিতে এগোচ্ছে এখন, এই গতিটা ঠিক থাকলে আমি বলবো যে সবকিছু ঠিক আছে। জনাব লিও, জনাব শামীম, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে নিব আরেকটি বিরতি। বিরতির পরও কথা বলবো আমরা সাইবার অপরাধ নিয়েই। তখন অতিথি থাকবেন দুইজন বিশিষ্ট সাংবাদিক, মিজানুর রহমান খান এবং হাসান জাকির। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা 3গ এবং আমরা কথা বলছি সাইবার অপরাধ নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে কথা বলবো দুজন বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে। তারা হলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান খান এবং দৈনিক সমকালের আইসিটি পেজ ইনচার্জ জনাব হাসান জাকির। শুরু থেকেই আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। জনাব মিজানুর রহমান খান, আপনার কাছে প্রথমে জানতে চাবো, আমাদের দেশে যেসব আইনগুলি আছে এখন বর্তমানে, সেসব কি সাইবার ক্রাইম রোধে যথেষ্ট? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যদি আইনের কথা বলেন তাহলে এর কোনো অভাব নেই, বরং আইন এই মাত্রায় বা শাস্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে। তবে কিছু ক্ষেত্রে বা আইনের ঘাটতি যেটা রয়েছে সেটাও অবশ্য একটা খসড়া ইতিমধ্যেই, সাইবার অ্যাক্ট নামে একটা খসড়া ইতিমধ্যে সরকারের বিবেচনাধীন রয়েছে এবং তাতে বেশ কিছু বিষয় রয়েছে যে এখানে একটা ঘাটতি ছিল, সেসব জিনিস পূরণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা মূল জায়গা, যে অর্থাৎ হচ্ছে যে সাইবার অপরাধ দমনের যদি জায়গা থেকে বলেন, যে একটা জরিপ বলছে যে আমাদের দেশে মানে হচ্ছে যে প্রতি 27 সেকেন্ডে একটা করে অপরাধ হচ্ছে এবং প্রতি মাসে 2500-এর বেশি অভিযোগ দায়ের করা হচ্ছে। কোথায় দায়ের করা হচ্ছে? বিভিন্ন থানায় বা কর্তৃপক্ষের কাছে নানাভাবে কমপ্লেইন এটাতে করা হচ্ছে, যার সংখ্যা 2500 ছাড়িয়ে গেছে মাসে। তো এই জায়গা থেকে যতটা না আইনের যে জায়গাটা, সেটা আমি মনে করি যে কিছু ঘাটতি থাকা সত্ত্বেও যেটা আছে সেটা পর্যাপ্ত। বিশেষ করে সামাজিক যেগুলো আমরা ডে টু ডে জীবনে যেগুলো আমরা ফেস করছি, কিন্তু এগুলোর প্রতিরোধের যে জায়গা, সেই জায়গাটা খুব সীমিত। যেমন 3-4 মাস আগেও আমি র্যাবের এবং ডিবির দুজন যারা আনুষ্ঠানিক মুখপাত্র, তাদের সঙ্গে কাছে আমি জানতে চেয়েছিলাম যে এটা প্রতিরোধের কি অবস্থা, মানে বিশেষ করে ব্লগার দুজন, পরপর 2 ব্লগারের হত্যাকাণ্ডের পরে। তো তারা যে দৃশ্যটা বা যে অবস্থাটা আমাকে ব্যাখ্যা করেছিলেন, সেটা হচ্ছে যে খুব অপ্রতুল বললেও কম বলা হয়। তারা র্যাব এবং ডিবি দুটোই এই ক্ষেত্রে তাদের যথেষ্ট সাংগঠনিকভাবেই, মানে সামর্থ্যের জায়গা থেকেই তারা যথেষ্ট দুর্বল। এবং আমার মনে হয় যে আমাদের সাইবার জগতের যত অপরাধ এবং এর যত ব্যাপকতা, সে অনুযায়ী আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা রাষ্ট্রের উদ্বেগ রয়েছে তাদের, কিন্তু সে অনুযায়ী তাদের যথাযথ প্রস্তুতির ক্ষেত্রে এখনো আমার মনে হয় যে বেশ ঘাটতি রয়েছে। বরং তাদের, এবং এর আর একটা কারণ হতে পারে রাজনৈতিক, যে তাদেরকে এটা আমরা দেখি যে অপরাধ যেগুলো, সেগুলো দমন বা প্রতিহত করার চেয়ে বাকস্বাধীনতাকে
বিশেষ করে সরকারের সমালোচনার জায়গাগুলোকে তারা যত বেশি মনোযোগ দেন, যেমন 2006 সালে আমাদের প্রথম, ওটাকেই আমরা সাইবার আইন বলি, প্রথম আমাদের সাইবার আইন 2006, তার 6-7 বছর পরে, 7 বছর পরে এসে যখন প্রথম ওই সাইবার অপরাধের বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনাল হলো, তাদেরকে আমরা দেখলাম যে প্রথম ওই বাক স্বাধীনতা সংক্রান্ত, যা সরকার প্রধানের ভাবমূর্তি সংক্রান্ত একটা বিষয় ছিল, সেখান থেকে প্রথম কনভিকশন দেয়া হলো। তার মানে এই যে দৃষ্টিভঙ্গিটা, মানে অর্থাৎ হচ্ছে যে অপরাধ, প্রকৃত অপরাধ দমনের চেয়ে যেটা নাগরিককে পীড়িত করছে, তার চেয়ে অনেক বেশি এটা মানে অর্থাৎ ভিন্ন মত বা বিরোধী দলের মধ্যে একটা উদ্বেগ, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেন বা যারা অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী, তারা বেশ একটা উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছেন। জনাব হাসান জাকির, আপনি তো একটা পেজ চালাচ্ছেন, কি ধরনের আপনার কাছে কমপ্লেনগুলি আসে এই সাইবার ক্রাইম রিলেটেড? ধন্যবাদ। তার আগে আমি একটু মিজান ভাইয়ের কথা সূত্র ধরে একটু বলতে চাই। আসলে সেটি হচ্ছে সাইবার ক্রাইমটা এখন যদি কিছু ডাটা আমি দিতে চাই আপনাদেরকে, সেটি হলো যে এখন বাংলাদেশে ইন্টারনেট ইউজার হচ্ছে 4,79,00,000। এর মধ্যেও আপনার সেলফোন থেকে, অর্থাৎ স্মার্টফোন বেসড কিংবা ফিচার ফোন বেসড ইন্টারনেট ইউজার হচ্ছে 4.5 কোটি ইউজার। সুতরাং আমরা দেখতে পাই যে এখানে 3 কোটি মানুষ মোটামুটি ফেসবুক ইউজ করে। তো সরকারি একটি নাম্বার আছে যেটি হচ্ছে আপনার হেল্প ডেস্ক আর কি, একটা নাম্বার, যে কেউ ওই নাম্বারটিতে ফোন করে, আইসিটি ডিপার্টমেন্ট এটি চালু করেছে, 1 বছর হতে চলল। এখানে আমরা দেখি যে এই 1 বছরে প্রায় 8,000 অভিযোগ এসেছে তাদের কাছে, এটি তাদের ডাটা আর কি। তো ইনসাইট ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান, এটি তারা সরকারকে সহযোগিতা করছে আর কি কাজটি করার জন্য। এখন সেখানে কি ধরনের অভিযোগগুলো আসে, সেটি আসে হচ্ছে আপনার 90% অভিযোগই হচ্ছে ফেসবুক কেন্দ্রিক। মানে খুবই এই আমরা যারা সাংবাদিকতা করি কিংবা আইসিটি নিয়ে কাজ করি, তারা আমরা সাইবার ক্রাইমকে 2টি ফেজে দেখতে চাই। একটি হচ্ছে আপনার বেসিক লেভেলের সাইবার অপরাধ এবং আরেকটি হচ্ছে টেকনিক্যাল লেভেলের সাইবার অপরাধ। বেসিক লেভেলের যে অপরাধগুলো এখানে সংগঠিত হচ্ছে, যেটি ওই নাম্বারে ফোন দিয়ে জানানো হচ্ছে, সেটি আসলে অধিকাংশই বেসিক লেভেলের অপরাধ। অপরাধগুলো কি? অপরাধগুলো হচ্ছে আপনার একজনের ছবি আরেকজন দিয়ে ফেক আইডি খোলা, এটি যে কেউ যারা ইউজার তারা করে ফেলতে পারছে। আরেকটি হচ্ছে আপনার সুপার ইম্পোজ, এটা একটু টেকনিক্যাল জ্ঞান থাকা প্রয়োজন হয়। ফটোশপ বা এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে একজনের ছবি একটা খারাপ ছবির সঙ্গে জুড়ে দিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। এবং আরেকটি যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার সাধারণত অপপ্রচার এবং মিথ্যা কিংবা অসত্য তথ্য দিয়ে আরেকজনকে হিউমিলেট করা আর কি। এই ধরনের অপরাধগুলো প্রবণতা খুব বেশি। তো মিজান ভাই যেটি বললো যে আমাদের এই ধরনের অপরাধগুলো শর্টিং করা খুব সহজ আমরা মনে করি এই কারণে, যদি টেকনিক্যাল জ্ঞান এত দ্রুত আমাদের পুলিশকে খুব দ্রুত দেওয়া সম্ভব নয়, কিন্তু যদি সাধারণ যে পুলিশগুলো রয়েছেন যারা সাধারণত সারদা বা এই ধরনের জায়গাগুলোতে ট্রেনিং নিচ্ছেন, এই ট্রেনিংয়ের সঙ্গে যদি আইটি রিলেটেড বেসিক রিলেটেড ট্রেনিংটা তাদের যদি ইনক্লুড করা যায়, তাহলে এটি মনে হয় বড় ধরনের কাজ হতে পারে। অর্থাৎ ছোট ছোট যারা অপরাধগুলো, যেমন আমি একটা নাম্বার দিয়ে সারা দেশের মানুষকে সেবা দেওয়া কখনোই সম্ভব না। এবং র্যাব এবং ডিবির কথা যেটি বললেন, সেটি আইজিপি কয়েকদিন আগে একটি বক্তব্য বলেছেন যে তারা রাজারবাগে ছোট পরিসরে একটু ট্রেনিং দেওয়ার ব্যবস্থাটি করেছেন, কিন্তু এই ছোট পরিসরে ট্রেনিং দিয়ে বাস্তবতা কখনোই এই অপরাধগুলো দমন করা সম্ভব নয়। আরেকটি বিষয় এখানে আমি বলতে চাই, যারা আমাদের কাছে অভিযোগগুলো দেন বা কিভাবে প্রতিকার হতে পারে, এই জায়গাগুলোতে আমি আরেকটু হাইলাইট বলতে চাই, সেটি হচ্ছে যারা ইউজার, ইন্টারনেট ইউজার, তারা কিন্তু অধিকাংশই তরুণ। এবং ফেসবুক ইউজার দেখা যায় যে তারা আরো অপেক্ষাকৃত তরুণ, অর্থাৎ বয়স স্কুল কিংবা কলেজ লেভেলে। তারা আসলে অনেকে জানেও না যে ঠিক কোনটি আসলে অপরাধ। এই যে একটা বন্ধুর আড্ডায় যে কথাটি বলা যায়, এরকম ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সেই কথাটি কত দূর কিভাবে বলা সম্ভব, এটি কিন্তু তারা জানে না। সুতরাং দেখা যাচ্ছে যে ওই একটি স্ট্যাটাস বা এই ধরনের, তারা হয়তো নিজেও জানে না যে এই স্ট্যাটাসের মাধ্যমে সে কতটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে নানা রকম ট্যাগিং সিস্টেম যেসব আছে ফেসবুকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে, সেটি অনেকে না জেনেও একটি ভুল ইনফরমেটিভ
বিষয় তারা ট্যাগ হয়ে সেটি কিন্তু অনেক মানুষের কাছে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু অপরাধগুলো সংগঠিত হচ্ছে। আমি দুইটা বিষয় দেখতে চাই এখানে। একটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে ডেফিনেটলি মানুষকে, মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের যেসব উইংস রয়েছে সেখান থেকে যারা কাজ করতে পারে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, আইসিটি ডিপার্টমেন্ট হোক, টেলিকম বিভাগ হোক, এদেরকে ডেফিনেটলি এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমরা আমাদের দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই। বর্তমানে আমাদের এই যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, তো এগুলো নিয়ে হচ্ছে সংবাদপত্রে কি ধরনের গণসচেতনতা সৃষ্টির কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিংবা কি নেওয়া হচ্ছে? তো এই ধরনের কি কোনো ধরনের আমরা কি আশা করতে পারি যে হ্যাঁ সাইবার ক্রাইম সম্পর্কে আমরা পত্রপত্রিকাগুলিতে আরেকটু সোচ্চার হব, কিংবা হচ্ছে আমাদের গণসচেতনতামূলক কোনো ধরনের আমরা আর্টিকেল পাবো, অর্থাৎ যেন হচ্ছে আমরা এই ধরনের হ্যাকিং এর যেই শিকার এগুলি থেকে যেন আমরা আরেকটু হচ্ছে সচেতন হতে পারি কিংবা মুক্ত হতে পারি? আমার হাসান জাকির স্যারের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইমাত্র স্যার বললেন যে কোনটি সাইবার ক্রাইম, এই ব্যাপারটাই আমাদের কাছে এখন পর্যন্ত পরিষ্কার নয়। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করছি সমস্ত ইয়াং জেনারেশন, স্কুল থেকে বেসিক্যালি স্কুল থেকেই শুরু হয়, 7-8 থেকেই এখন পাওয়া যায় যে তরুণরা বা এইসব ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল থেকেই ফেসবুক চালাচ্ছে বা হোয়াটসঅ্যাপ চালাচ্ছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে আমাদের এই স্কুল লেভেল থেকেই জানানো হোক বা ইউনিভার্সিটি পর্যন্ত জানানো হোক যে হ্যাঁ এটা সাইবার ক্রাইম, আর এইটা করলে আরেকজনের ক্ষতি হচ্ছে বা এটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা সংবাদপত্র থেকে বা দৈনিক সংবাদপত্রগুলো থেকে কি ধরনের হেল্প পেতে পারি? তো আমার কোশ্চেন হচ্ছে হাসান জাকির স্যারের কাছে, 2015 সালে যারা এসএসসি পাস করছে, পাস করার পরে এরা যখন ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে গেছে, ম্যাক্সিমাম না কিছু ছেলেপেলের রেজিস্ট্রেশন পূর্বে হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? আর এর কারণেই সাধারণ ছাত্রছাত্রী যারা আছে এরা হয়রানির শিকার হচ্ছে। এর জন্য কি সরকার কি নতুন কোনো পদক্ষেপ বা কোনো আইনানুগ ব্যবস্থা করছে কিনা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন মাসুদ করিম, আমার দুজনের কাছে প্রশ্ন যে কিছু কিছু তথ্য থাকে সরকারের কিংবা সরকারেরই কিংবা আরও প্রতিষ্ঠানের, যেগুলো হচ্ছে যে তাদের ক্ষেত্রে গোপনীয় কিন্তু পাবলিকের কাছে সেটা উপকারী, যেটা আসলে যে যেমন কথোপকথন লিক হয়ে যায় কিংবা ওই যে উইকিলিক্সের যে লিক আউট করে। তো একজন সাংবাদিক হিসেবে আপনারা ব্যাপারটা আসলে কোন পক্ষে? আপনারা মানে ব্যাপারটা কি সেই তথ্য উন্মোচনের ক্ষেত্রে নাকি সেই প্রাইভেসিগুলো রক্ষার ক্ষেত্রে? এটা একটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা নিউজ পড়েছিলাম যে এটিএম বুথের যে কার্ডটা, সেটা যদি মানে কোনো কেউ যদি ছিনতাইকারী ধরে, তাহলে নাকি যদি উল্টা আমি নাম্বারটা বলি তাহলে তার নাকি ধরা পড়ার সম্ভাবনা আছে, মানে টাকা আটকে যাবে, তাকে মানে অ্যালার্ট চলে যাবে। এই নিউজটা সত্যি কিনা ব্যাপারটা? আমরা হাসান জাকির থেকে শুরু করি রেসপন্সটা। ধন্যবাদ। একটি প্রশ্ন ছিল হচ্ছে স্কুল কলেজের নিবন্ধন সম্পর্কিত আর কি। এটি তো সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাজটি এটি প্রথমবারের মতো করা হয়েছে আর কি। একযোগে যারা স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হতে চেয়েছিলেন তাদের নিবন্ধনটি আবার ডিজিটাল মাধ্যমে করার একটি প্ল্যান সরকার ছিল। এটি প্রথমবারের মতো ঘটনা। তো সরকারের আমি যতটুকু আমার মনে হয়েছে যে তাদের সর্বোচ্চ বা যথোপযুক্ত প্রস্তুতি ছাড়া তারা এরকম একটি কর্মযোগে নেমে পড়েছিলেন। আমরা বাস্তবতা দেখতে পাই যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আর আরেকটি বিষয় বললেন যে একজনের নিবন্ধন করতে যেয়ে দেখেন যে আরেক অলরেডি হয়ে গেছে। এটি আসলে অবশ্যই সাইবার ক্রাইমের ভেতরে পড়ে, কিন্তু যদি আপনি বিষয়টি আরেকটু দেখতে চান যে এটি সাইবার ক্রাইম ঘটনা ঘটানোর জন্য এটি আসলে হয়নি, এটি ভুল ক্রমে আসলে হয়ে গেছে। যারা এইগুলো হ্যাবিচুয়েট করার জন্য আমাদেরকে স্কুল শিক্ষক, অভিভাবক এবং সরকারের পক্ষ থেকে একটি যৌথ কর্মসূচি গ্রহণ করা দরকার ছিল যে স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য এই কাজটি কিভাবে করা যেতে পারে। যারা অভিভাবক কিংবা যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি বিষয়টি সুন্দর মতো না করতে পারে, আমরা জানি যে সারা দেশে ডিজিটাল সেন্টার রয়েছে 5000 মতো প্রায়, সেটির মাধ্যমে কিন্তু করা যেতে পারত। এটি আসলে আমার মনে হয় যে বাংলাদেশে আইসিটি নিয়ে কাজ করে, একটি হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট আর একটি হচ্ছে A2I, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত হয়, অ্যাক্সেস টু ইনফরমেশন। তো এইখানে একটু সমন্বয়ের অভাব কিছুটা ছিল। এই সমন্বয়ের অভাব থাকার কারণে সম্ভবত এমনটি ঘটেছে। আমার মনে হয় পরবর্তীতে যদি সরকারের যে উইংসগুলো আছে আইসিটি নিয়ে কাজ করে, সবাই একসঙ্গে যদি কাজ করে এই ধরনের ভ্রান্তি ডেফিনেটলি এড়িয়ে যাওয়া সম্ভব।
আরেকটা প্রশ্ন ছিল প্রাইভেসির বিষয়ে, একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে উইকিলিক্স বা এই ধরনের যে ঘটনাগুলো আছে, ডেফিনেটলি আমি প্রাইভেসির পক্ষেই থাকতে চাই। কারণ আমার প্রাইভেসি যদি না থাকে, প্রাইভেসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকারের ভেতরে পড়ে। এখন আপনি যে আপনার ভেতরে যে কথাটি আছে সেটি হয়তো আপনার বন্ধু যদি অনেক সময় জেনে ফেলে হয়তো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, যেটি আপনি শেয়ার করতে চান না। সেটি তৃতীয় পক্ষ যদি অন্য একজন আপনাকে সেটি জেনে কোনোভাবে বলে দেয়, সেটি তো কখনোই শোভনীয় হয় না। সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রাইভেসির পক্ষে, কিন্তু কথা থাকে যেটি হচ্ছে তথ্য অধিকারের বিষয়টি আছে। তথ্য অধিকারের মাধ্যমে আমাদের তথ্য পাওয়ার অধিকারটি আছে, আমরা সেই তথ্য অধিকারের জায়গাটি নিয়ে আমরা কথা বলতে পারি। আর এটিএম সম্বন্ধে জিজ্ঞেস করেছি। আচ্ছা, এটিএম, হ্যাঁ, এটিএম এর নাম্বার যে পাসওয়ার্ডটি রয়েছে ওটি উল্টো করে প্রেস করলে একটি ওখানে সংকেত যায়, এটি বাস্তবতা। মিজানুর রহমান খান, আপনার থেকে এই রেসপন্সটা নিব, তবে একটা ছোট্ট বিরতির পরে। নিটোল টাটা 3 গতে নিব আরেকটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিটোল টাটা 3 গতে আমরা কথা বলছি সাইবার অপরাধ নিয়ে। সাথে আছেন সাংবাদিক মিজানুর রহমান এবং সাংবাদিক হাসান জাকির। জনাব মিজানুর রহমান, বিরতিতে যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন আমরা নিয়েছিলাম, যার মধ্যে মিডিয়া অ্যাওয়ারনেসের ব্যাপারে আসছিল এবং উইকিলিক্স এবং এটিএম এর ব্যাপারে আপনার রেসপন্সটা জানতে চাই। এখন এই বিশ্বে তো মানে তথ্য প্রযুক্তি একটা সুবিধা করে দিয়েছে, যে সেটা হচ্ছে যে ওপেন গভর্নমেন্ট বা ই গভর্নেন্স, এই দুটোকে পরিপূরক করে মানে বিশ্বে বিশেষ করে স্নোডেন এবং জুলিয়ান অ্যাসাঞ্জের যুগে আমরা বাস করছি। তো আমরা একটা পুরনো পৃথিবীকে বিদায় দিয়েছি, আমরা এই পৃথিবীকে আসলে স্বাগত জানিয়েছি। এটা কতকটা জ্ঞাতসারে বা কতকটা আমাদের প্রস্তুতি ছাড়াই এটা আমাদেরকে মানে একদম ভাসিয়ে নিয়েছে বলা যায়। বিশেষ করে উইকিলিক্স যে ব্যবস্থাটা বিশ্বের সামনে হাজির করেছে, তো এর এই উইকিলিক্স এফেক্ট থেকে কিন্তু আজকের মানে আমার মনে হয় যে বিশ্বের খুব কম রাষ্ট্র বা সংস্থা, সে যত বড় গোপনীয় সংস্থাই হোক না কেন, তারা আর এই এফেক্টের বাইরে নেই। এটা একটা বাস্তবতা। তো আমার মনে হয় যে বিশ্বের সরকারগুলো ক্রমাগতভাবে তাদেরকে এটা বিবেচনায় নিতে হবে যে তারা এতকাল রাষ্ট্রীয় গোপনীয়তার নামে, বিশেষ করে আমাদের উপমহাদেশে 1923 সালের সিক্রেসি অ্যাক্টের আড়ালে তারা এতদিন যা কিছু, তারা জাতীয় নিরাপত্তার কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, অখণ্ডতার কথা বলে, তারা অনেক বিষয় কিন্তু নাগরিকদের কাছ থেকে লুকিয়েছিল। তার অনেকখানি হয়তো প্রয়োজন ছিল বা এখনো প্রয়োজন আছে, তার কিছুটা জায়গা ভবিষ্যতেও থাকবে। কিন্তু তারপরেও অনেকগুলো জায়গা রয়েছে যা আজকের নাগরিকদের জানা বোঝার মধ্যে থাকা দরকার, তাদের জবাবদিহি, তাদের স্বচ্ছতা, তারা সেটা কি করছেন সেটা বোঝার জন্য। সুতরাং আমি এটাকে স্বাগত জানাই যে হ্যাঁ, হয়তো কোনো কোনো রাষ্ট্রের, এমনকি আমার রাষ্ট্রেরও প্রচলিত আইন এর সেটা পরিপন্থী হতে পারে, কিন্তু আমি যদি এটা দেখি যে এটা আলটিমেটলি এটা বৃহত্তর কল্যাণ বা বৃহত্তর অর্থে এটা সুশাসন বা আইনের শাসন বা স্বচ্ছতাকে নিশ্চিত করছে, তো আমি সেটার পক্ষেই অবস্থান নিব। এটা হয়তো জেনারেলি বলা কঠিন, কেস বাই কেস হয়তো বদলে যেতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা একজন প্রশ্নকর্তা বলছিলেন, আমি ওটার উপরে জোর দিতে চাই যে আমাদের আইনের যে জায়গাটা সেটা একই সঙ্গে কিন্তু ব্যাপক, আবার একই সঙ্গে সেখানে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে। যেমন আপনি দেখেন, আমাদের খুব বড় একটা উদাহরণ হচ্ছে যে 2006 সালের তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা। এটা আরো অনেকগুলো আছে, আমি 57টা দিয়ে মানে বলছি যে 57 ধারায় এই যে আপনি ধরুন যে আপনি সীমা, যে সাইবার যে কোনটা ক্রাইম অথবা ক্রাইম নয়, সেই ক্ষেত্রে আমাদের পার্লামেন্টের যে প্রবণতা, সেখানে তার আমার মনে হয় যে যেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রয়োজন সেটা পূরণ করা, আরেকটা হচ্ছে যে তার যে এই রাজনৈতিক প্রতিপক্ষকে বা তার সমালোচনাকে ভালোভাবে নিতে না পারার যে অসামর্থ্য বা অপারগতা, সেটাকে ঢাকার জন্য তারা যেটা করছে সেটা কিন্তু পুরো বিষয়টিকেই বদলে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলি যে এই যে ড্রাফট যে আইনটা আছে, এই আইনটা আরো কঠিন, কারণ এই আইন আমরা 2006 সালে বিএনপিকে দেখেছিলাম তারা 10 বছর কারাদণ্ড করেছিল, তারপরে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে 14 বছরে উন্নীত করেছে। এখন যে তারা যে আইনটা প্রস্তাব করছে সেখানে তারা 20 বছরের প্রস্তাব করেছে কিছু অপরাধ। এখন আপনি দেখেন এই যে 20 বছর করা হয়েছে, সেখানে এক বলছে যদি কোনো ব্যক্তি সত্তা বা বিদেশি নাগরিক
বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করবার জন্য জনগণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোনো সত্তা বা কোনো ব্যক্তিকে কার্য করা থেকে বিরত রাখতে বাধ্য করবার উদ্দেশ্যে যদি কম্পিউটার নেটওয়ার্ককে ব্যাহত করে বা ইত্যাদি করে, তাহলে সেটা একটা অপরাধ এবং এর জন্য আপনি 20 বছর পর্যন্ত যেতে পারবেন। আবার এখানে এটাও বলে দিচ্ছে যে আপনি 4 বছরের কম, মানে অর্থাৎ আমি যদি এই অপরাধে দোষী সাব্যস্ত হই বলে বিচারক মেনে নেন, তাহলে বিচারকের হাতও বেঁধে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনি 4 বছরের নিচে আর শাস্তি দিতে পারবেন না। এখন দেখেন, এই যে 4 বছরের নিচে শাস্তি দিতে পারবেন না, এটা যে বেঁধে দেয়া হচ্ছে, এটা হচ্ছে যে সার্বজনীন যে ফৌজদারি আইনের যে বিজ্ঞান গড়ে উঠেছে সারা বিশ্বে মীমাংসিতভাবে, এটা তার বিরুদ্ধচারণ করছে, এটা আমার সাংবিধানিক অধিকারকে নস্যাৎ করছে। কারণ বিচারকের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। বিচারক তার বিবেচনায় তিনি যদি দেখেন, সবসময় আপার লিমিট বেঁধে দেয়া হয়, কিন্তু নিচে কখনো কোনো অপরাধের এটা দেয়া হয় না। কিন্তু এখন সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা দেখা যাচ্ছে যে সে নিচের সীমাটা বেঁধে দিচ্ছে। এটা হচ্ছে বিষয়। এখন আপনি দেখেন, এই যে আপনি অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা, এই জায়গাগুলো আমার প্রচলিত যে আইন, আমার যে পিনাল কোড, তাতেই কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ এবং এখানে যুগ যুগ ধরে একটা মীমাংসিত সংজ্ঞা চলে এসছে। এখন এইখানে সেখানে হচ্ছে আপনার 7 বছর বা 5 বছর একটু লেসার ডিগ্রিতে সেন্টেন্স, এখানে এনে এটাকে বলা হচ্ছে যে ওই ফৌজদারি আইনে ওটা থাকা সত্ত্বেও আমার এটা প্রিভেল করবে। তার মানে হচ্ছে যে আপনি যদি এই আইনে আমাকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ঢুকিয়ে দেন, তাহলে একই অপরাধের জন্য সাধারণ কোর্টে একজন হয়তো 3 বছর পাবে, এইটাই আপনাকে 20 বছর পেতে হবে। তো এটা একটা দেশের একটা সুস্থ বা একটা স্বাভাবিক আইন প্রণয়ন, মানে যে তার দর্শন, সেটাকে এটা সমর্থন করে না। এবং সম্প্রতি আমি শুনেছি যে এই যে খসড়াটা আমি বলছি, এই খসড়ায় একজন প্রস্তাব করলেন, মানে এটা খুবই উদ্বেগজনক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এটা বলছি যে ক্ষমতাসীন দলের যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন, আমি মনে করি যে আমাদের চেয়ে তাদের বেশি উদ্বিগ্ন হওয়া উচিত যে এই প্রক্রিয়ায় যদি কোনো একটা আইনকে গ্রহণ করার চিন্তা করা হয়। আমি শুনেছি যে এই যে আপনার অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করবার, এখানে একজন প্রস্তাব করেছেন যে এই জায়গায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ও বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী বিষয়, সেই জিনিসটা কি ঢুকিয়ে দিতে। আচ্ছা, তাহলে আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ ঢুকিয়ে দেন, আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী শব্দটা ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে যে কি কি বিষয় আপনার এটা হচ্ছে যে তাইলে পরে এটা পানিশেবল অফেন্স হবে। এখন আপনি যদি এভাবে অনির্দিষ্টভাবে রাখেন, তাহলে যেটা হবে, আইন প্রণেতারা হয়তো তাদের যত মহৎ উদ্দেশ্যই থাকুক, আমি রেসপেক্ট রেখেই বলছি যে যদি আমাকে বলা হয় যে এর একটা প্রয়োজনীয়তা রয়েছে, আমি হয়তো সাম এক্সটেন্ট আমি হয়তো সেটা মানবো বা আমি মানতে বাধ্য, কারণ যুক্তির কাছে আমাকে নত হতে হবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটার যে অ্যাবিউজটা যাতে না হয়, হ্যাঁ, সেই প্রবণতা যাতে মানে কোনোভাবেই সেটা যাতে একটা বিরাট উদ্বেগের কারণ না হয়, সেই কনসার্নটা তাকে মানে অ্যাড্রেস করতে হবে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। জি, আমি মল্লিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার প্রশ্নটা হচ্ছে, সাইবার ক্রাইমের বিরুদ্ধে যেসব ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে কিংবা আইন প্রণয়ন করা হচ্ছে, সেগুলো কতটুকু সক্রিয় হচ্ছে বা মানে কতটুকু কার্যকর হচ্ছে কিংবা আদৌ কার্যকর হচ্ছে কিনা, সেই ব্যাপারে গণমাধ্যম কতটুকু সক্রিয়? ধন্যবাদ। আবির রয়। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে স্যার একটা কথা বলেছেন যে ঘাটতিটা বেশ আমাদের সামঞ্জস্যতার অভাব, মানে এখানে কি আমাদের মেইন সমস্যাটা কি লোকবলের অভাব নাকি সদিচ্ছার অভাব? শুধুমাত্র এটুকুই না, আইসিটির আন্ডারে তো একটা দেশের পুরোটাই সিস্টেমটা ডিপেন্ড থাকে। তো আমাদের যে কোনো ব্যাপারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হোক, সো বাইরের কোনো কান্ট্রি থেকে আমাদের উপর যদি থ্রেটটা আসে, আমরা কি সেই পরিমাণ ওয়েল ইকুইপড কিনা যে আমরা সেটা প্রিভেন্ট করতে পারবো বা সামহাও আমরা এটার মানে একটা সলিউশন বের করতে পারবো, আমাদের সেই সামর্থ্যটা আছে কিনা? আমি লিথি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এরকম বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখি যে এরকম একটা সেগমেন্ট থাকে বা এরকম একটা কলাম বা একটা সাইট থাকে যেখানে সমস্যার সমাধান দেয়া হয়।
আইন হোক বা অন্য যে কোনো এরকম। তো যদি আমাদের দেশে নর্মালি মেয়েরা যখন এরকম কোনো কিছুতে অ্যাবিউজড হয় ফেসবুক বা ওয়েবসাইট কোনো কিছু দিয়ে, তখন ওরা নর্মালি বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারে না বা মুখ খোলে না, নর্মালি চেপে যায় ব্যাপারগুলো। তো যদি এরকম কোনো গণমাধ্যম বা পত্রিকাগুলি যদি এই টাইপের কোনো এরকম কোনো পদক্ষেপ কি তারা নিতে পারে যে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম করে তার সমস্যা বলবে, সমাধানগুলি দেওয়া হবে? হেল্প ডেস্ক চাচ্ছেন আর কি। জি জি, হাসান জাকির, আপনার থেকে শুরু করতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আগের আবার একটা প্রশ্ন ড্রপ করে গিয়েছিলাম, সেটি হচ্ছে সংবাদপত্র থেকে সাইবার ক্রাইম সম্পর্কে আর অ্যাওয়ারনেস করার বিষয়ে কোনো পদক্ষেপ ছিল কিনা। আচ্ছা, নিচে একই কথা জিজ্ঞেস করেছে আর কি, আমার এই প্রশ্নটি এই পর্বেও এসেছে। সে প্রসঙ্গে আমি সমকালের পক্ষ থেকে যদি বলি, সমকালের আমাদের প্রতি সপ্তাহে টেকলাইন নামে একটি পেজ বের হয় প্রতি মঙ্গলবার। সেখানে পাঠকের প্রশ্ন বলে একটি অপশন থাকে, সেটি আমরা যে ধরনেরই টেকনোলজি বেসড যে ধরনের প্রশ্ন আসুক না কেন, আমরা ওই ভিত্তিক বিশেষজ্ঞের মাধ্যমে উত্তরটি নিয়ে দিয়ে থাকি। সুতরাং সাইবার ক্রাইম রিলেটেড যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে, যেমন ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে যে ধরনেরই প্রবলেম হয়ে থাকুক না কেন, সেটি আমরা দেওয়ার চেষ্টা করি। এটি পাশাপাশি অন্যান্য পত্রিকাও যারা আছে আমাদের, আপনারা জেনে এটাই খুবই আনন্দের বিষয়, উপমহাদেশে প্রিন্ট মিডিয়াগুলোর ভেতরে শুধুমাত্র বাংলাদেশেই প্রতিদিনই প্রায় প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া থেকে আইটি কর্নার নামে একটি স্পেস থাকে আর কি, কোয়ার্টার পেজ থাকে, অনেকেরই হাফ পেজ আছে আর কি। তো এটি কিন্তু অন্য কোথাও নাই। সেই পেজগুলোতে আমরা টিউটোরিয়াল, ট্রিক্স এ ধরনের প্রতিদিনই প্রায় আমরা টপিকস পাবলিশ করে থাকি এবং এই টপিকসের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে চেষ্টা করি। পাশাপাশি আরও যে প্রশ্নগুলো এসেছে, যে হেল্প ডেস্ককে একজন প্রশ্ন করেছেন যেসব প্রশ্ন আছে সলভ হয় কিনা, মানে আমি খুবই আইসিটি ডিভিশনের সঙ্গে কাজ করতে যে দেখেছি যে বর্তমান যে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি খুবই একজন তরুণ মন্ত্রী উনি, এবং পাশাপাশি সবচেয়ে কম বয়সী মন্ত্রী। খুবই উনি ফেসবুক থেকে শুরু করে সব মাধ্যমে খুবই সক্রিয় থাকেন সবসময়, সবার থেকে প্রশ্ন এবং উত্তর উনি ফেসবুকে আমি দেখি যে উত্তর নেন আর কি। সুতরাং তার এই জায়গাটি থেকে কাজ করে দেখেছি আন্তরিকতার অভাব নাই। যদি আপনারা ব্যক্তিগতভাবেও কেউ তাকে প্রশ্ন করেন কিংবা তার একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও তাকে সবসময় রিস্ক করা যায় আর কি। এটি আমার কাছে অন্যান্য মিনিস্ট্রিতে কিন্তু এই ধরনের সুবিধাটি নেই, পার্সোনাল ওয়েবসাইট নাম্বার এই অ্যাক্সেস করার সুবিধাটি নেই। সেখানে রয়েছে এখন যে হেল্প ডেস্কটি চালু করা হয়েছে, সেটি এই জুনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, 1 বছরের একটি প্রকল্প ছিল এটি, কিন্তু এখনও এটা জুলাই মাস শেষের পর্যায়ে, কিন্তু এখনও এটি চালু রয়েছে। এবং আমি আজকে কথা বলেছি যে এটি কি হবে, মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে এটি আমরা চালু রাখতে চাই এবং এটি অবশ্যই চালু থাকবে। তো প্রশ্নটি হচ্ছে যে এটি কিভাবে, এটি ইমপ্লিমেন্টটা কতটুকু বাস্তবযোগ্য হয় কিনা। হ্যাঁ, এটি ইমপ্লিমেন্টটা খুবই বাস্তবযোগ্য হয়। যেটি একজনের প্রশ্ন ছিল আমাদের গোপনীয়তাটি রক্ষা হয় কিনা, এইটা খুবই ভালো একটি উদ্যোগ আমি মনে করি। ওই নাম্বারটি এবং ওখানে ইমেইল অ্যাড্রেস আছে info@cyberniরাপত্তা.net, help@cyberniরাপত্তা.net, দুটা ইমেইল অ্যাড্রেস আছে এবং একটি নাম্বার আছে। তো সেইখানে কেউ যদি মনে করে যে না, তার অভিযোগগুলো দিয়ে, ডকুমেন্টসগুলো দিয়ে আমি আমার সবকিছু গোপন রাখবো, সেটি গোপন রাখতে পারে সে। এবং পাশাপাশি তারা যেটি করে থাকে, যে জেলা থেকে বা যে অঞ্চল থেকে অভিযোগগুলো আসছে, সেই এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা অভিযোগগুলো পাস করে দেন। এবং এটি কিভাবে অভিযোগগুলোকে কিভাবে আরো একটু ম্যাটেরিয়ালাইজড করা যায় আর কি। এটি সত্যিকারে যদি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেই অপরাধটি যার বিরুদ্ধে হবে সেটি মামলা করার যে প্রসিডিউরগুলো আছে, সেটিও এখান থেকে হেল্প করা হচ্ছে। কিন্তু আমি প্রথমেই বলেছি, একটি নাম্বার দিয়ে আমাদের এই যে 3 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, আমরা প্রায় 16 কোটির চেয়েও বেশি মানুষ, তাদের সেবা দেওয়া কখনোই সম্ভব নয়। এরকম একটি নাম্বার যদি প্রতিটি জেলায়, প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনীর যে থানা অফিস আছে, জেলা অফিস আছে, সেখানে যদি একটি নাম্বার এরকম ফিক্স করা যায়, তাহলে আমার মনে হয়, এবং তাদের যদি আন্তরিকতার সঙ্গে তারা যদি কাজ করে, তাহলে এই সেক্টরে এই অপরাধগুলো কমে আসবে। আমরা কিন্তু জানি যে বহির্বিশ্বে এখন যারা উন্নত দেশ, সেই দেশগুলোতে কিন্তু সাইবার অপরাধ, এই যে বেসিক অপরাধগুলো অনেক কমে আসছে। সেখানে কিন্তু অপরাধগুলো, আপনারা হয়তো এর আগে সেশনে কথা বলেছেন, $500 বিলিয়ন বেশি প্রতি বছর সাইবার ক্রাইম থেকে অর্থনৈতিকভাবে লস হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি ক্ষমতাধর
তথ্য প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা একটি দেশ। প্রতি বছর সাইবার ক্রাইমের মাধ্যমে $100 বিলিয়ন বেশি তারা লস করছে। সুতরাং এটি এমন একটি অপরাধ প্রক্রিয়া যেটি সহজে আসলে দমন করা খুব কষ্টসাধ্য। আমরা এই প্রাথমিক স্টেজে আমি মনে করি গভর্নমেন্ট এবং যারা স্টেক হোল্ডার আছে যদি সচেতন হওয়া যায়, আমাদের এখানে অনেক এনজিও কাজ করে, তাদের মাধ্যমে যদি কাজ করা যায় এটি দ্রুত সার্ভাইভ করা সম্ভব। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে হবে যে আমরা পরবর্তীতে ফাইন্যান্সিয়াল যেসব, আমরা এখন এটিএমে গিয়েছি, আমাদের বিকাশ বা এই ধরনের মাধ্যমে মোবাইলে অর্থ ট্রানজ্যাকশন হচ্ছে, এরপরে আমরা অনলাইনে শুরু করেছি অর্থ ট্রানজ্যাকশন, ই কমার্সটি শুরু হয়েছে আমাদের। এটি যখন খুবই জনপ্রিয় হয়ে উঠবে তখন কিন্তু আমরা সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাব, এবং এই চ্যালেঞ্জটি মোকাবেলার জন্য এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের ওই সক্ষমতাটি নেই। কিন্তু এটি বিল্ড আপ করার জন্য অবশ্যই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। মিজান, আপনার কাছ থেকে এইসব ব্যাপারে একটু রেসপন্স চাবো। আরেকটা জিনিস হাসান জাকির বললেন যে আমেরিকার মতো দেশেও $100 বিলিয়ন প্রতি বছরই সাইবার ক্রাইমে থেকে ক্ষতি হচ্ছে। সবই করছে কিন্তু শিক্ষিতরা। তো শিক্ষিতরা যদি এত ক্রাইম করে তাহলে অশিক্ষিত থাকা কি বেটার ছিল? আপনার রেসপন্সটা না, এখন এটা তো দেখেন, মানে আমাদের দেশে যদি আপনি সাইবার ক্রাইমের কথা এটা বলছেন, আমাদের দেশের যে এত মানে আমাদের গভর্নেন্সের যে এত করুণ অবস্থা, আমরা যে গত 44 বছরে, সত্যি আমি একই সঙ্গে আমাদের রাজনীতিবিদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা নিবেদন করি, কিন্তু একই সঙ্গে যে আমরা যদি আবার একই সময়ে যারা স্বাধীনতাপ্রাপ্ত দেশ, আমরা যাদেরকে এখন মডেল হিসেবে দেখি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, এইসব দেশগুলোর যে জিডিপি এবং তাদের মাথাপিছু আয়, সেদিকে তাকালে কিন্তু আমরা তাদের চেয়ে এগিয়ে গিয়েছি, এটা তো বলা যাচ্ছে না। তো সেটাও আমরা একই সঙ্গে মনে রাখি, এবং কেন যাচ্ছে না, এবং সেক্ষেত্রে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে লুটপাট হয়েছে, আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারি নাই, সেজন্য কিন্তু কোনোভাবেই আমাদের দেশের কম শিক্ষিত বা যারা পড়তে নিরক্ষর তাদেরকে তো আমরা দায়ী করতে পারি না। সেই জায়গাগুলো তো আমাদের বড় বড় যারা শিক্ষিত জন, তারাই আমাদের জন্য মানে অনেকেই অনেক ক্ষেত্রে জাতীয় লজ্জা। তো এই বাস্তবতা তো আমাদের রয়েছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং সাইবারের ক্ষেত্রেও এটা একটা নতুন ডাইমেনশন, কিন্তু আমার অপরাধী মন সে বিভিন্নভাবে সে অপরাধ সংগঠন করে যাবে, এবং এক্ষেত্রেও সেটা ঘটবে। কিন্তু যেটা এখন বড় কথা সেটা হচ্ছে যে মানুষের সচেতনতার যেমন দরকার রয়েছে, তেমনি যে সাইবার অপরাধ কিন্তু আমাদেরকে আরেকটা জিনিসকে সামনে এনেছে, সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো বিষয় ছিল যে আপনি পুলিশ রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম বা সার্বিকভাবে শাসন ব্যবস্থার যে অনেকগুলো উন্নতি করা, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, সেগুলো অনেকটা সময় আমরা কিন্তু মুখ ঢেকে বা আমরা আড়াল করে আমরা এগিয়ে যেতে পেরেছি। কিন্তু আমার মনে হয় যে এই সাইবার জগৎ এসে এটাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, যেমন আমার অধিকার রয়েছে যে আমাকে একটা স্বাধীন বিচার বিভাগে আমি অপরাধ করি, সে সাইবার অপরাধ বা সাইবার সন্ত্রাস যাই করা হোক না কেন, আমার এই রাষ্ট্রকে আমাকে এই নিশ্চয়তা দিতে হবে যে আমাকে ডিউ প্রসেসে, আমাকে ফেয়ারলি এই অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া হবে। এটা জনগণকে দেখতে হবে, এটা সবার কাছে প্রতীয়মান হতে হবে যে আমি বিচার পেয়েছি। সুতরাং এই যে জায়গাগুলো বলা হচ্ছে যে আমাদের সামর্থ্য ডেভেলপ করা, এটা অর্থ এই না যে র্যাবের একটা কতগুলো আর্মসকে যদি আপনি শক্তিশালী করে দেন, আপনি যদি ডিবি বা কোনো একটা সংস্থাকে শক্তিশালী করে দেন, তাহলে কিন্তু সেটা হবে না। যেমন আপনি একটা পর্যায়ে দেখেন, যখন আমাদের এনকাউন্টারের যদি সামনের দিকগুলো বলা না, এই কথাগুলো অনেক সময় অপ্রিয় সত্য, কিন্তু খুব জোর গলায় বলা হয় না, কেন আমাদের এনকাউন্টারকে অ্যাকসেপ্টেবিলিটি আসলো, সেখানে কিন্তু যেটা লুকিয়ে লুকিয়ে আসলে বা গোপনভাবে বা অনুচ্চারিতভাবে বলা হয়, সেটা হচ্ছে যে আসামি ধরা হয় কিন্তু তাদের আর বিচার হয় না, তারা জামিন পেয়ে যান বা ইত্যাদি নানা ধরনের কথাগুলো কিন্তু বলতে বলতে কিন্তু একটা পর্যায়ে এরকমের এসছে। সুতরাং কোনো একটা জায়গাকে বিচ্ছিন্নভাবে আজকে যদি আপনি সাইবার ক্রাইমকে দমন করতে চান, তাহলে কিন্তু আপনি রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে, সেপারেশন অফ পাওয়ারের যে জায়গা রয়েছে, সেগুলোকে আপনাকে ভালোভাবে ডিফাইন করতে হবে। এই জায়গাগুলোকে অস্পষ্ট রেখে আমি শুধু অনেকগুলো আইন করলাম, এই যে আমার আইন হচ্ছে 20 বছরের সাজার আইন, এই সাজাটা ফেয়ারলি এবং যথাসময়, আমাদের তো প্রচুর আইন রয়েছে, কিন্তু আমরা তো দেখি যে সেই কঠোর কঠোর আইন, বিরাট বিরাট শাস্তির বহর আমাদের অপরাধ কমায়নি। নারী নির্যাতনের দিকেই তাকান, আমরা একটা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারিনি তা নয়, কিন্তু আসলে
অনেকগুলো জায়গা তো অমীমাংসিত থেকে গিয়েছে এবং সেই জায়গাগুলো তো আমরা সে থেকে বেরোতে পারছি না। সেখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পার্লামেন্টকে আমি বলি যে প্রথম যে মেসেজটা দেওয়া দরকার যে তারা এটাকে ফেয়ারলি ডিল করছেন। যেমন আমার সংবিধানের 39 অনুচ্ছেদ যে 8টা বিষয়ে সাপেক্ষে আমাকে যে অ্যাবসলিউট ফ্রিডম দিয়েছে, মানে ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি এই 8টা বিষয়ে বেঁধে দিলাম, তুমি এই 8টার বাইরে কোনো বিষয় আইনই করতে পারবে না, পার্লামেন্টকে বলে দেওয়া হয়েছে। যেমন 57 এই যে তথ্য প্রযুক্তি আইনের 57, আচ্ছা বলেন একটা ক্লজ ধরিয়ে দিয়েছে যে অনলাইনে বা ফেসবুকে বা কোথাও কোনো কিছু দেখিলে বা শুনিলে যদি আপনি অসৎ হন বা নীতিভ্রষ্ট হন তাহলে আপনার 14 বছর শাস্তি। আচ্ছা আপনি বলেন এটাকে কিভাবে আপনি ডিফাইন করবেন? আপনি কি দেখলে বা শুনলে এভাবে কোনো আইন হয় না। এটা একটা মানে একটা হাস্যকর একটা আইন, একটা অদ্ভুত একটা আইন। এবং এই আইনটাই তবে এটার আমরা একটা রায় পেয়েছি, মানে পরোক্ষভাবে বলতে পারেন একটা পারসুয়েসিভ ভ্যালু রয়েছে। সেই অর্থে যদি আমি বলি এই 57 ছিল ইন্ডিয়া, এই আইনটা ব্রিটিশ 30-এর দশকের একটা ব্রিটিশ টেলিগ্রাফ অ্যাক্ট থেকে নিয়ে এটা করেছিল। আমাদের এই আজকের যেটা 57টা বহাল রয়েছে তো সেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমাদের সময় কম, সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের এখানে ওই ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টের পরে আমাদের 57টা এক মুহূর্ত থাকা মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ আমরা এটা দেখছি। এখানে হচ্ছে দুঃখটা, আমরা নতুন আইন আসছে সেটাকে স্বাগত জানাচ্ছি, কারণ গ্যাপ থাকলে সেটা পূরণ করতে হবে, কিন্তু একই সঙ্গে এটা একটা হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে আমাদের। আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে এই 57র মতো আইন, যেটা আসলে কোনো আইন নয়, যে এই আইন গোড়া থেকেই সংবিধানের সঙ্গে পরিপন্থী ছিল, সেই আইন বাতিলে এই সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসছে না। 30 সেকেন্ড আপনার থেকে চাবো একটা সাজেশন, কি করণীয় আমাদের মিডিয়া থেকে এই সাইবার অপরাধ দমনের জন্য বা রোধের জন্য? ধন্যবাদ। আমি একটু মিজান ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করতে চাই যে আইন নিয়ে মিজান ভাই সবসময় খুব ভালো বলেন, কিন্তু আসলে সাইবার অপরাধ বিষয়টি এত ব্যাপক এবং বিশাল যে এটি আসলে ওই রকম একটি আইনের মাধ্যমে আওতায় ঢুকিয়ে এটি আসলে পরিপূর্ণভাবে এটি করা সম্ভব নয় আমার ধারণা আর কি। তো এইখানে এটি বড় ধরনের একটি চ্যালেঞ্জ সাইবার অপরাধকে। আসলে এটি আপনি কিছুদিন আগে একটা রোবট, জার্মানিতে একটা রোবট কিন্তু একজনকে মেরে ফেলেছে। অর্থাৎ আমরা এই পর্যায়ে আসলে চলে গিয়েছি। এবং আমি গতকালকে এটা নিউজ করেছি, সেখানে 100 জন বিল গেটস, তারপরে হচ্ছে আপনার স্টিভেন হকিংস, এরকম অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা, তারা 1000 ব্যক্তি এরকম একটি কথা বলেছেন। তারা একটি চিঠিতে উল্লেখ করেছেন যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আর কি স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি যেগুলো আসছে, এটিকে আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং জাতিসংঘের আওতায় এটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং এটি যে বড় ধরনের চ্যালেঞ্জ, এটি বলার অপেক্ষা রাখে না। আমরা জাতিসংঘের যে একটি টেলিকম এবং প্রযুক্তি নিয়ে কাজ করে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, তার একটি যে 105 দেশের একটি ডাটা করেছে সাইবার নিরাপত্তার কেন্দ্রিক একটি তালিকা, সেখানে আমরা 79 নম্বরে আছি। অর্থাৎ আমাদের অবস্থানটা বেশ তলানিতে। এই জায়গাটি থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এবং মিজান ভাই যেটি বললেন, আইন করে আসলে সবকিছু কখনোই এটি সম্ভব নয়। আইনের যথোপযুক্ত প্রয়োগটা নিশ্চিত করা খুবই জরুরি এবং যথোপযুক্ত, যেখানে সেখানে যে কোনোভাবে কাউকে দমন পীড়নের জন্য নয়। সত্যিকার অর্থেই যারা অপরাধী তাদেরকে অপরাধের শাস্তি যথোপযুক্তভাবে তাদেরকে দিতে হবে। এটি নিশ্চিত করা গেলে খুব ভালো কাজ হবে। আর আইন এটি প্রস্তাবিত, এখানে অনেক অসামঞ্জস্যতা রয়েছে, আমি নিজেও পড়েছি এ বিষয়ে। আসলে এত সংক্ষেপে আমাকে যেহেতু কোনো প্রশ্ন করেন আমি বলতে পারছি না। পাশাপাশি আমাদের টেকনিক্যালি অনেক বিষয় ওখানে ইনভলভ করার বিষয় রয়েছে বলে আমি মনে করি। আরেকটি বিষয়, মিডিয়া যে প্রশ্নটি করেছিলেন, মিডিয়া থেকে আমরা কি করতে পারি? মিডিয়ার একজন মিজান ভাইও বলবেন নিশ্চয়ই, মিডিয়া থেকে আমরা আরও বেশি করে যাতে অ্যাওয়ারনেস বিল্ড আপটি করা যায় সেটি আমরা নিয়ে কাজ করতে পারি। পাশাপাশি আমরা যারা ভুক্তভোগী, সাফার করছি এই ধরনের অপরাধে, এই যে আমরা 16 কোটি মানুষ, তার ভিতরে যারা আমরা 12 কোটি সেলফোন ইউজ করি, সেই 12 কোটি মানুষ তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয়তো এই অপরাধের শিকার কখনো কখনো হচ্ছি। তাদেরকে অবশ্যই আরও সচেতন হতে হবে এই প্রতিকারের জন্য। তাদেরকে একজন বললেন যে আমাদের অনেক মেয়েরা কিন্তু বলতে পারেন না বা লজ্জায় বলেন না, কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমি এই অপরাধটি শিকার হচ্ছে। আপনি ফেসবুকে দেখেন না, ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দেন যে আপনার যদি কোনো বন্ধু আপনাকে হিউমিলেট করে থাকে, আপনি লিখেন না, ট্যাগ দেন ওই বন্ধুটি আমাকে কিন্তু এই ব্যাপারে হিউমিলেট করেছে। দেখবেন আত্মসম্মান বোধ যদি তার থাকে, সে অনেকটা এই ধরনের অপরাধ থেকে নিবৃত্ত হবেই। পাশাপাশি আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই, সেটি হলো যে
সচেতনতা তো আমাদেরকে গ্রো আপ করতেই হবে, পাশাপাশি সরকারকে আরো বেশি করে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। জনাব হাসান জাকির, মিজানুর রহমান খান, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা আশা করব আমরা সকলেই সাইবার অপরাধ মুক্ত থাকব, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। 3 গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানোর নাম্বারে। 3 গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3 গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।